আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। কেমন আছেন সবাই? সালাম আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আছি ভালো খারাপ মিলে। ভাইয়া আপনার কি অবস্থা? আলহামদুলিল্লাহ, সবাই ভালো আছি। আছি আলহামদুলিল্লাহ ভালোই। মনটা একটু খারাপ যে কারণে আপনাদের সিনিয়র যারা বেসিক্যালি পরীক্ষার্থী থার্ড ইয়ার যারা তাদের একটা ক্লাস ছিল। কিন্তু একটা খবর শোনার পর থেকে হচ্ছে যে মনটা খুবই খারাপ। সে কারণে ক্লাসটাও নেওয়া হয় নাই। টেকনিক্যালি একটু সমস্যাও ছিল। আপনারা হয়তো অনেকেই জানেন যে আমাদের দ্য ডিওবিজি গ্রুপের মডারেটর আমাদের পরিবারের একজন সদস্য এবং খুবই ক্লোজ, অনেক ভালো আমাদের কারিয়া আপু। উনি কিছুদিন আগে ওনার বাবা মারা যায়। প্রায় নিয়মিত খোঁজ খবর রাখতেছিলাম। তো লাস্ট যেদিন উনি মারা যায় তার আগের দিন হলো বললো যে একটু ভালো, তারপর দিন মারা যায়। ঠিক সেম ঘটনা এবারও হইলো। হচ্ছে যে গতকালকেই আমার সাথে কথা হয়েছে আপুর যে কেমন আছে না আছে, বললো যে একটু ভালো। তারপর উনি লাইফ সাপোর্টে ছিলেন। তারপরে হচ্ছে যে উনি উনি আর নাই, মানে তিনি খুব কম সময়ের ব্যবধানে তার বাবা মা দুইজনকে হারাইছেন। ওনার বড় বোন বিদেশে থাকে, ওনার ছোট একটা ভাই আছে। পরিবার সবাইকে উনি হারাই ফেলছেন। খুবই খারাপ একটা অবস্থা, অনেক ট্রাজেডি একটা তার জীবনে হয়ে গেছে, যেটা আসলে আহ কি বলবো, নিজের সাথে না হলে হয়তো বা আমরা অতটা উপলব্ধি করতে পারবো না। এটা আমরা সবাই আসলেই দোয়া মেনে করবো। নেওয়ার মতো না ভাই। আমরা সত্যি ওর আরো একটা ভাইয়া, ওর ছোট একটা আপনাদেরকে ভাই আর খবর একটা দান বোন করুন। আছে। আরো একটা ছোট বোন আছে? জি ভাইয়া। আচ্ছা, এটা আমার জানা ছিল না। তাহলে ওরা ধরেন হচ্ছে কি একটা অবস্থা। আল্লাহ ওনার সহায় হোক, বাবা মা দুজনই জান্নাতবাসী হোক, আমরা দোয়া করবো মন থেকে। ধৈর্য দিক আল্লাহ। ভাইয়া, ওনার মায়ের কি হয়েছিল একটু বলতে পারবেন কাইন্ডলি? উনি স্ট্রোক করছিল, তারপরে হচ্ছে যে কোমায় চলে গেছিল, লাইফ সাপোর্টে ছিল। এই তো তারপরে তো আল্লাহ নিয়ে নিলেন, এই অবস্থা। যাই হোক, তারপরে আমাদের ওর বাবা মারা যাওয়ার পর থেকেই ওর বাবা মারা যাওয়ার পর থেকেই ওর আম্মু একদম চুপ হয়ে গেছিল, তখন থেকেই অসুস্থ হয়ে গেছিল। আস্তে আস্তে এই অবস্থা। আসলে এত কম বয়সে উনিও মেনে নিতে পারেন নাই। আসলে এটাই হলো ব্যাপার। আমরা আসলে অনেক ট্রাজেডি পড়ি, অনেক গল্প পড়ি আমাদের জীবনের সাথে। এমন ঘটনা ঘটে যায় যেটা আসলে বলতে গেলেও মানে আটকায় যায়, এরকম একটা অবস্থা। ওনাকে আজকে আমি ভয়ে ফোন দেই নাই, ফোন দেওয়ার সাহস পাই নাই। কি বলবো, আসলে বলার তো কোনো কিছু নাই, মানে বলার কোনো ভাষাই নাই। যেদিন ওনার বাবা মারা যায় আমি সকালবেলা আমাকে ফোন দিয়ে সাথে সাথে আমাকে ফোন দিছে কান্না করতে করতে। ওই কান্নাটা আমার এখনো হচ্ছে যে কানে ভাসে। বাবা আর নাই, শকিং নিউজ। আর আপনারা জানেন যে কিছুদিনের মধ্যে উনি ওনার বাবা হারাইছে, তারপরে এই তো মা হারাইলো। এর মধ্যে আবার আমি আমার বড় মামা হারাইছি, আবার আমার নানিকে হারাইছি। মানে হচ্ছে যে আমাদের সবার, আমাদের পরিবারের মধ্যে একটা শোকের একটা ব্যাপার চলতেছে। তারপর আমাদের মানায় নিতে হয়, চলতে হয়, জীবন চালায় যাইতে হয়। এটাই জীবন, যাইতে হয় সবাইকেই। আচ্ছা, যাই হোক, তো আজকে আলোচনার বিষয় শুরুতে এটা বলে নিলে হয়তো বা আপনাদের জন্য বেটার হবে। আমরা লিঙ্গুইস্টিক্স নিয়ে আলোচনা করবো, এটা আপনারা অলরেডি জানেন। তো আজকে বেসিক্যালি আমরা আব্রাহাম নোয়াম চমস্কি, ইনাকে নিয়ে আলোচনা করবো। একটা ব্রড কোশ্চেন আছে এনার উপরে, এনার অবদান অনেক বেশি। পুরো লিঙ্গুইস্টিক্স জুড়ে আমরা এনাকে পাবো, এটা এর আগের দিনে আমরা বেসিক কথাবার্তার সময় বলছিলাম, আপনাদের মনে থাকার কথা। তো এনার যেহেতু অনেক অবদান আছে, এটার উপর একটা ব্রড কোশ্চেন আছে, অনেকগুলো শর্ট কোশ্চেন আছে। মানে যতগুলা জায়গায় তার অবদান আছে প্রত্যেকটার উপরে শর্ট কোশ্চেন আসতে পারে, আলাদা আলাদা করে ব্রড কোশ্চেন আসতে পারে। হচ্ছে যে তো এটা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক হইতে যাচ্ছে আজকে। তো আপনারা তো সবাই বেশিরভাগই থার্ড ইয়ার, নিউ থার্ড ইয়ার আছেন। আপনাদের সিনিয়র যদি কেউ ওল্ড থার্ড ইয়ার বা পরীক্ষার্থী থেকে থাকেন, আর যদি আপনাদের এই সংক্রান্ত মানে আব্রাহাম নোয়াম চমস্কি সংক্রান্ত প্রশ্ন সম্পর্কে সমস্যা থাকে বা জানার আগ্রহ থাকে, তাহলে শুধুমাত্র আপনারা ক্লাসটা করেন, না হলে আপনি অন্য জায়গায় পড়াশোনা করেন। কেননা আপনাদের পরীক্ষা কিন্তু শুরু হবে 23 তারিখে, হাতে একদমই সময় নাই। যদি দরকার হয় তাহলে, যদি এই প্রশ্নের সমস্যা থাকে তাহলে ক্লাস করেন। আহ খুব ভালোভাবে বোঝা যাবে, আপনি লিখতে পারবেন একদম কমপ্লিটলি। আর যদি এই প্রশ্নটা আপনার জানাই থাকে তাহলে দরকার নাই ভাই, আপনি হচ্ছে অন্য পড়া পড়েন। ওকে ফাইন, আমরা আলোচনা শুরু করতে যাচ্ছি। ক্লাসটা লাইভে দিছি, অলরেডি অনেকজন দেখতেছেন, খুবই ভালো। আচ্ছা, বেলায়েত ভাই বলছে কোন ইয়ারের ক্লাস? ভাই লিঙ্গুইস্টিক্স থার্ড ইয়ার, আপনার হয়তো বা, আচ্ছা আপনি হয়তো বা জানেন না, আপনি সেকেন্ড ইয়ার নাকি, ভুলে গেছি আমি। যাই হোক, থার্ড ইয়ারের ক্লাস হচ্ছে।
আমরা যারা দেখতেছি আমরা বন্ধু বান্ধবীদের সাথে শেয়ার করে দিতেই পারি, মেনশন করতে পারি, এবং আশা করবো সেটা আমরা থাকবো। খুব গুরুত্বপূর্ণ একটা টপিক, এবং ভালোভাবে শিখে বুঝে মুখস্থ করে তারপর আমরা পড়ার টেবিল থেকে উঠবো। এবং খাতা কলম নিয়ে সবাই বসে যান, মনোযোগ দেন বোর্ডের দিকে। আমি তো দেখতে অতটা খারাপ না, আমার দিকে মনোযোগ দিতেই পারেন, তাহলে হয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা, আচ্ছা, আমরা আলোচনা শুরু করি। আমাদের এর আগের দিন লিঙ্গুইস্টিক্স এর যে চ্যাপ্টারটা আলোচনা করছিলাম, যে ক্লাসটা ছিল, কাকে নিয়ে আলোচনা করছিলাম কেউ যদি একটু বলেন। ফার্ডিন্যান্ড কি নিয়ে? অর্ধেক কথা বলবেন না, কমপ্লিট কথা বলবেন প্লিজ। খুব সম্ভবত ফার্ডিনান্ড ফার্ডিনেন্ড ডি চসার। ফার্ডিন্যান্ড ডি সসার, চসার জানি না। ফার্ডিন্যান্ড সোসারিও, খুব সম্ভবত ফার্ডিন্যান্ড ডি সসার, তাকে নিয়ে আলোচনা সোসারিও। সেই সাথে লিঙ্গুইস্টিক্স এ বা ব্যাকরণে কার কার অবদান ছিল এগুলা নিয়ে আমরা বিশাল বিস্তারিত করে আলোচনা করছিলাম, আপনাদের মনে থাকার কথা। তারপরও তাজিম ভাই কেন জানি বললো খুব সম্ভবত, এটা হতাশাজনক। সম্ভবত না, কনফিডেন্ট থাকতে হবে, আপনার কনফিডেন্স লেভেল হাই হইতে হবে। ওকে ফাইন। তো আজকে তারপরে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ অবদান যিনি রাখছেন তিনি হচ্ছেন এই আব্রাহাম নোয়াম চমস্কি। কেউ আবার আব্রাহাম বলে ফেলিয়েন না, বানান দেখেন, আব্রাহাম নোয়াম চমস্কি। ও হ্যাঁ, ভালো কথা, এপাশে একটা লেখা লিখে রাখছি আপনাদের জন্য, একটু বলে নেই। আমাদের এপ্রিল মাসের ক্লাস শুরু হতে যাচ্ছে 22 তারিখে। ঠিক আছে? 8টা কোর্সে ক্লাস হবে এবং 15টা ক্লাস এজ ইউজুয়াল আমরা যেখান থেকে শেষ করব এই মাসে আর 2টা ক্লাস বাকি আছে, আজকেরটা হয়ে গেলে হয়ে যাবে 2 দিনের মধ্যে, এবং শেষ হয়ে ঠিক 22 তারিখ থেকে আমাদের ক্লাস শুরু হবে এপ্রিলের। আমরা এখানে একটা গ্যাপ নিচ্ছি না, কারণ ঈদে একটা লম্বা ছুটি কাটাইছি। 22 তারিখ থেকে শুরু হবে। অলরেডি আপনাদের অনেকে ভর্তি হয়ে গেছে কিন্তু, ঠিক আছে? যারা হন নাই তারা দ্রুত ভর্তি হয়ে যাবেন, কারণ 1 মাস বাদ দিলে বা 2-একটা ক্লাস চলে গেলে কিন্তু পরে সেটা কাভার করা হয়ে ওঠে না। ঠিক আছে? তো গ্যাপ কেন করবেন? থার্ড ইয়ারে পড়েন, যেই সিরিয়াসনেস নিয়ে আপনি শুরু করছেন পড়াশোনা, সেই সিরিয়াসনেস যেন আপনার মধ্যে থাকে, এবং আশা করি আমাদের ক্লাসগুলো আপনাদের ভালোই লাগতেছে নাকি? জি ভাইয়া। আচ্ছা, যদি ভালো লেগে থাকে, উপকৃত হন, তাহলে ভাই যুক্ত হয়ে যাবেন। চলেন আমরা সরাসরি কথাবার্তায় যাই, এদিকে বেশি সময় না নেই। খাতা কলম সবাই সামনে নিছেন? একদম মুখস্থ করে ফেলবেন কিন্তু। খাতা কলম সবাই নিছেন? জি ভাইয়া। আব্রাহাম নোয়াম চমস্কি, এই ভদ্রলোক তিনি জন্মগ্রহণ করেন, আমরা পয়েন্ট বাই পয়েন্ট লিখবো, লিখে লিখে শিখবো এবং মুখস্থ করে যাব। আমরা যেভাবে ক্লাস করি, বিশেষ করে আমার কাছে যেভাবে পড়েন আপনারা, ঠিক সেভাবেই। 7ই ডিসেম্বর 1928 সালের 7ই ডিসেম্বর আব্রাহাম নোয়াম চমস্কি জন্মগ্রহণ করেন। কত সালে জন্মগ্রহণ করেন? 1928 সালের 7ই ডিসেম্বর। আরেকবার, তিনি 1928 সালের 7ই ডিসেম্বর জন্মগ্রহণ করেন। এই ভদ্রলোককে বিবেচনা করা হয়, স্বীকার করা হয় কি হিসেবে? আচ্ছা, আমাদের আব্রাহাম নোয়াম চমস্কিকে ফাদার অফ মডার্ন লিঙ্গুইস্টিক্স বলা হয়। শুধুমাত্র ফাদার অফ লিঙ্গুইস্টিক্স কাকে বলা হয়েছিল বলেন তো? হ্যালো,
আচ্ছা, একটু মনোযোগ দিই আমরা। তিনি ছিলেন একজন আমেরিকান লিঙ্গুইস্ট। তিনি ছিলেন একজন আমেরিকান লিঙ্গুইস্ট, ফিলোসোফার, কগনিটিভ সায়েন্টিস্ট, হিস্টোরিয়ান, সোশিয়াল ক্রিটিক, পলিটিক্যাল ক্রিটিক, হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট। অবাক হওয়ার কিছু নাই, এতগুলা জিনিস ছিলেন। ঠিক আছে, তার মানে আমরা বুঝতে পারতেছি যে এই নোয়াম চমস্কি তিনি অনেক জ্ঞানী পণ্ডিত একজন ব্যক্তি ছিলেন। সকল ক্ষেত্রে তার বিচরণ ছিল, সব জায়গায় তার অবদান ছিল। তিনি একজন দার্শনিক ছিলেন, তিনি একজন লিঙ্গুইস্ট ছিলেন, কগনিটিভ সায়েন্টিস্ট ছিলেন, তিনি ঐতিহাসিক ছিলেন, সোশিয়াল ক্রিটিক ছিলেন, পলিটিক্যাল ক্রিটিক ছিলেন, হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট ছিলেন। ঠিক আছে, তার বিচরণ অনেক জায়গায়, এই শাখাগুলোতে তার বিচরণ ছিল। এবং আপনারা জেনে অবাক হবেন যে তিনি এই লিঙ্গুইস্টিক্স বা ল্যাঙ্গুয়েজ এর লিঙ্গুইস্টিক্স আর ল্যাঙ্গুয়েজ বাদ দিয়েও হচ্ছে ওয়ার মানে যুদ্ধ, তারপর হচ্ছে পলিটিক্স এবং হিউম্যান রাইটস এর উপর 100টারও বেশি বই লিখছেন। তো মনোযোগ দিব আমরা। তিনি 100রও বেশি বই লিখছেন কিসের উপর? যুদ্ধের উপর, ওয়ার, পলিটিক্স, তারপর হচ্ছে হিউম্যান রাইটস। ঠিক আছে, তার মানে আমরা বুঝতেই পারতেছি তিনি প্রচুর লেখালেখি করতেন। তিনি প্রচুর লেখালেখি করতেন। আমরা কার কথা বলতেছি? আব্রাহাম নোয়াম চমস্কি। আব্রাহাম নোয়াম চমস্কি কত সালে জন্মগ্রহণ করেন? এতটুকু মুখস্থ বলে ফেলি, আমরা করে ফেলি ফার্স্ট। সবাই সবাই চুপ করে থাকবো না। 7 ডিসেম্বর 1928। 1928। তাকে কি বলা হয়? ফাদার অফ মডার্ন তিনি কি ছিলেন? আমেরিকান লিঙ্গুইস্ট, তারপর বলতে থাকেন। ফিলোসোফার, সায়েন্টিস্ট, হিস্টোরিয়ান, পলিটিক্যাল ক্রিটিক, হিউম্যান রাইটস অ্যাক্টিভিটি। মুখস্থ হয়েছে সবার? ভাই এত কেন? মুখস্থ হয়েছে সবার? মুখস্থ করে ফেলবো। সবার মুখস্থ হয়েছে? জি না ভাইয়া। ভাই, ভাইয়া 100টা বই, 100 এর বেশি বই লিখেছেন কোন কোন জিনিসগুলোর উপর, এটা একটু যদি বলতে। 100 বেশি বই লিখছেন হচ্ছে ওয়ার, পলিটিক্স, হিউম্যান রাইটস, এই বিষয়গুলোর উপরে 100রও বেশি বই লিখে ফেলছেন। ঠিক আছে, মোর দেন 100। আচ্ছা, তারপর আসেন আমরা শুরুতে আব্রাহাম নোয়াম চমস্কি সম্পর্কে জানবো। ঠিক আছে, তারপরে তার অবদান কোন কোন জায়গায় সেটা সম্পর্কে জানবো। আমরা যদি রবীন্দ্রনাথ সম্পর্কেই না জানি, রবীন্দ্রনাথ বা নজরুলকে না চিনি, তাহলে তার অবদান সাহিত্যের মধ্যে কতটুকু এটা জানা বা বোঝা এটা বোকামি ছাড়া কোনো কিছুই না। আর নজরুলকে চিনি না, তার অবদান জেনে আসলে তাহলে আমরা ওইটা হবে না। ঠিক আছে, আগে লোকটাকে চিনতে হবে যে সে কত বড় মাপের একজন লোক ছিল, তার যোগ্যতা কিরকম ছিল, সে হচ্ছে যে কত জ্ঞানী বা পণ্ডিত ছিল, তারপরে তার অবদান গুলো কোন জায়গায় আমরা সেটা বুঝবো, এবং তিনি এত জায়গায় অবদান রাখলেন কিভাবে এটাও আমরা বুঝতে পারবো। তো মোটামুটি কিছু ইনফরমেশন আমরা অলরেডি পেয়ে গেলাম। তারপর আমরা আসি মাত্র 16 বছর বয়সে তিনি লিখবো আমরা মাত্র 16 বছর বয়সে তিনি ইউনিভার্সিটি অফ পেনসিলভানিয়া এই ইউনিভার্সিটিতে তিনি পড়াশোনা শুরু করেন। 16 বছর বয়সে তিনি ইউনিভার্সিটিতে পড়া শুরু করছেন এবং তিনি বিভিন্ন কোর্সের উপরে বিভিন্ন কোর্স করতে থাকেন। আসলে বিভিন্ন সাবজেক্টের উপরে কোর্স করতে থাকেন। তিনি কিসের উপর কোর্স করেন? হি টুক কোর্সেস ইন linguistics, mathematics, ফিলোসফি। আমি খুব ফাস্ট লিখে যাচ্ছি যাতে করে আপনাদের লিখতে সুবিধা হয়, বুঝতে সুবিধা হয়। তো তিনি হচ্ছে অনেকগুলা কোর্স করেন লিঙ্গুইস্টিক্স এর উপর, ম্যাথমেটিক্স এর উপর, ফিলোসফির উপর।
ঠিক আছে। তিনি ইউনিভার্সিটিতে পড়াশোনা করেন মাত্র 16 বছর বয়সে। তিনি জীবনে অনেকগুলা হচ্ছে সাবজেক্টের উপর অনেকগুলা কোর্স করেন, বেসিক্যালি লিঙ্গুইস্টিক্স এর উপর, ম্যাথমেটিক্স এর উপর, ফিলোসফি, এবং তিনি হার্ভার্ড ইউনিভার্সিটিতে কাজ করেন। আমরা হার্ভার্ড ইউনিভার্সিটির নাম শুনছি? জি ভাইয়া। জি ভাইয়া। আচ্ছা, এতটুকু হয়েছে, লেখা হয়েছে? জি ভাইয়া। জি ভাইয়া। 16 বছর বয়সে কোন ইউনিভার্সিটিতে পড়াশোনা শুরু করেন? 16 পেনসিলভানিয়া। বছর বয়সে ইউনিভার্সিটি অফ পেনসিলভেনিয়া। তিনি কোন কোন বিষয়ের উপরে কোর্স করেন? লিঙ্গুইস্টিক্স, লিঙ্গুইস্টিক, ম্যাথমেটিক্স ম্যাথমেটিক্স, এন্ড ফিলোসফি। Philosophy. তিনি 1951 থেকে 1955 সাল পর্যন্ত তিনি হার্ভার্ড ইউনিভার্সিটিতে কাজ করেন। এবং সেখানে তিনি হচ্ছে আমাদের টিজি গ্রামার, একটু পরে আমরা এদিকে যাব, টিজি গ্রামার, টিজি গ্রামারের থিওরি ডেভেলপ করেন। খুব মনোযোগ দিবেন। টিজি গ্রামারের থিওরি ডেভেলপ করেন। এই যে এখানে তিনি 1951 থেকে 1955 সাল পর্যন্ত হার্ভার্ড ইউনিভার্সিটিতে যে হচ্ছে সোসাইটিজ অফ ফিলো, এখানে যে তিনি কাজ করলেন, এখানে তিনি টিজি গ্রামার, এই টিজি গ্রামারের থিওরিটা ডেভেলপ করেন, এবং এই কাজের জন্য তিনি ডক্টরেট ডিগ্রি পুরস্কার হিসেবে পান, ডক্টরেট পান। 1955 সালে তিনি অ্যাওয়ার্ড হিসেবে ডক্টরেট পান। বলতে পারি যে হি ওয়াজ awarded his doctorate টিজি থিওরি কি ভাইয়া? টিজি হচ্ছে আমাদের ট্রান্সফরমেশনাল জেনারেটিভ গ্রামার। ট্রান্সফরমেশনাল জেনারেটিভ গ্রামার, আমি বললাম যে একটু পরে এদিকে আসতেছে, এগুলো নিয়ে আজকে আমাদের আলোচনা, ঠিক আছে? সেদিকে আসতেছে, আপাতত এতটুকু বুঝে নেই, আমরা যেহেতু বেসিক পর্যায়ে একদমই আছি। তো তিনি হচ্ছে যে এখানে কাজ করেন, কাজ করা অবস্থায় তিনি এই যে টিজি গ্রামার বা ট্রান্সফরমেশনাল জেনারেটিভ গ্রামারের যে থিওরি, এই থিওরিটা ডেভেলপ করেন, এটার উপরে লেখালেখি করেন, ঠিক আছে? এবং তিনি 1955 সালে ডক্টরেট ডিগ্রিটা পান, বা সেখান থেকে তিনি পুরস্কৃত হন। ভালো কথা। এরপর হচ্ছে যে এর পাশাপাশি তিনি প্রচুর বই লেখালেখি করতে থাকেন, ঠিক আছে? অনেক লেখালেখি করেন বিভিন্ন, আমরা জানি, একটু আগে বললাম যে 100-এরও বেশি বই শুধুমাত্র এই টপিক গুলার উপরেই লিখছেন। তাহলে ভাবেন, ল্যাঙ্গুয়েজ আর লিঙ্গুইস্টিক্স এর, তিনি যেহেতু মডার্ন লিঙ্গুইস্টিক্স এর কি ফাদার, তাহলে লিঙ্গুইস্টিক্স এ তার অবদান কত বেশি? লিঙ্গুইস্টিক্স আর ল্যাঙ্গুয়েজের উপরে তিনি প্রচুর লেখালেখি করেন, অনেক বই এই আমরা পাই। ভালো কথা। তো তার এই যে অবদান, আমাদের নোয়াম চমস্কি, তিনি অনেক জ্ঞানী একজন মানুষ ছিলেন, পণ্ডিত একজন ব্যক্তি ছিলেন। তিনি অনেকগুলা বিষয় কোর্স করছেন। তিনি খুব কম বয়স থেকে ইউনিভার্সিটিতে পড়াশোনা শুরু করছেন, এবং আমরা দেখলাম যে হচ্ছে ফিলোসফি থেকে শুরু করে পলিটিক্স, হিউম্যান রাইটস, সবগুলা বিষয়ে হচ্ছে তার দখল ছিল। সবগুলাতেই তার অবদান আছে, যথেষ্ট অবদান আছে। তো লিঙ্গুইস্টিক্স এ তার অবদান আসলে কি? খুব মনোযোগ দিবেন। লিঙ্গুইস্টিক্স এ এই ভদ্রলোক কি অবদান রাখছেন? যারা লাইভে আছেন, কথা ক্লিয়ার শোনা যাচ্ছে? একটু জানাবেন। বোঝা যাচ্ছে কিনা, শোনা যাচ্ছে কিনা একটু জানাবেন। তো এই লিঙ্গুইস্টিক্স এ, হ্যাঁ, হি ওয়াজ অ্যাওয়ার্ডেড হিজ ডক্টরেট ইন 1955। লে হালুয়া খাদিজা আপু এখন জিজ্ঞেস করে ক্লাস শুরু হয়েছে কখন? না দেন চিরি স্যার। আসেন। ভাই আমরা তো জানি না, আমরা তো আসলে লেটে জয়েন করছি। আচ্ছা সরি, সমস্যা নেই আপু। থাক, কিছু বললাম না, বললে আপনারা সবাই হেসে দিতেন। আসেন,
মনোযোগ দেন, আপনি এখন আসছেন, এখন মনোযোগ দিলেও চলবে। আমরা এতক্ষণ আব্রাহাম নোয়াম চমস্কি সম্পর্কে কথাবার্তা বললাম। হচ্ছে যে তিনি কোথায় জন্মগ্রহণ করছেন, তিনি কোন কোন বিষয়ের উপর পড়াশোনা করছেন, কোর্স কমপ্লিট করছেন, কি কি লিখছেন ইত্যাদি বিষয়গুলো একটু আমরা জানতেছিলাম। আপনি পরে সেটা রেকর্ড দেখে নিলে হয়ে যাবে। তো এই ভাইয়া একটা প্রশ্ন হ্যাঁ, উম্মে তামিমা রাখেন। ভাইয়া 1951 থেকে 55 সাল উনি কি এখানে কাজ করতেন? নেট সমস্যার জন্য আমি মাঝখানে একটু মিস জি করে। জি জি, এখানে তিনি কাজ করতেন। আচ্ছা ভাইয়া। আচ্ছা, আসেন। তো ইনার অবদান আসলে কি কি? বিভিন্ন শাখায় তো অবদান আছে। আমরা বেসিক্যালি কোন সাবজেক্ট পড়তেছি? লিঙ্গুইস্টিক্স। লিঙ্গুইস্টিক। তো লিঙ্গুইস্টিক্স, হ্যাঁ ইংরেজির মধ্যে আমরা আজকে যে কোর্সটা নিয়ে আলোচনা করতেছি সেটার নাম হচ্ছে লিঙ্গুইস্টিক্স। এই লিঙ্গুইস্টিক্সে এই নোয়াম চমস্কির অবদান কি কি? তিনি অনেকগুলা থিওরি আসলে দেন, খুব মনোযোগ দিবেন। তিনি অনেকগুলা থিওরি প্রদান করেন। আপনারা সবাই লিখবেন। ভাইয়া আর একটু গাঢ় কালার নেন। আছে 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 এখানে। হ্যাঁ, আপনারা শুধু বলবেন। এবার ঠিক আছে? জি ভাইয়া। জি ভাইয়া। সবাই লিখতেছেন তো? আগে লিখেন, পরে বুঝবেন। ভাইয়া এই প্রশ্নটা পিডিএফ এ ছিল না? ভুলে গেছি, মনে নেই। আমরা একটু লিখে নেই আগে, তারপরে কথাবার্তা। সবাই মনোযোগ দিয়ে ভালো মতো লিখে নেন, কারণ এগুলো খুবই কাজে লাগবে। আগে বেসিক বিষয়গুলো আমাদের কমপ্লিট করতে হবে, জানতে হবে। ভাইয়া লাস্টেরটা কি লিখছেন? একদম লাস্টেরটা HIERARCHY। তারপরে সাইডে কোনায় যেটা লিখলাম সেটা হচ্ছে ক্রিটিক্যাল পিরিয়ড হাইপোথিসিস। যারা লাইভে আছেন, হ্যাঁ কথা শোনা যাচ্ছে, থ্যাংক ইউ। ফয়সাল মাহমুদ ভাই, নাসারউদ্দিন ভাই ক্লাসে জয়েন করছে, ওকে। হ্যাঁ, আপনারাও লিখে ফেলেন। মোসাদ্দেক হোসাইন, সিলেট থেকে ক্লাস করছি, উনি আমার মামা। মামা আসসালামু আলাইকুম। ভাই একদম শেষেরটা কি বুঝতেছি না। চমস্কি হেয়ার চেক। না, এটার পরে যে ক্রিটিক্যাল পিরিয়ড হাইপোথিসিস। কেউ একটু ওই যে ইয়াতে লিখে দেন, মেসেজে লিখে দেন, তাহলে ওনার জন্য সহজ হবে। আজকের আলোচনার মূল বিষয় হচ্ছে এই কয়েকটা থিওরি, বেসিক্যালি গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। মনোযোগ দেন। পরে কি? হায় হায়, মুশকিল। কেউ একটু হেল্প করে দেন ওনাকে, একটু লিখে দেন তো, লিখে দেন। ইউনিভার্সাল গ্রামার, ডিপ স্ট্রাকচার এন্ড সারফেস স্ট্রাকচার, কম্পিটেন্স এন্ড পারফরম্যান্স, ট্রান্সফরমেশনাল জেনারেটিভ গ্রামার,
এইগুলা হচ্ছে গুরুত্বপূর্ণ টার্ম এবং এইগুলাই পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এইগুলা নিয়ে বিশেষ করে আমরা আলোচনা করব। এর পাশেও তিনি হচ্ছে আরো অনেক থিওরি দেন, এর পাশাপাশি তিনি আরো অনেক অনেক থিওরি প্রদান করেন। ঠিক আছে, তো সবগুলো আমাদের জন্য গুরুত্বপূর্ণ না, আমাদের জন্য যেগুলো গুরুত্বপূর্ণ আমরা সেগুলো নিয়ে আলোচনা করব। তো আপনারা রেডি আলোচনার জন্য? এতটুকু হয়েছে? একটু জানাইতে হবে ভাই। জি ভাইয়া। জি ভাইয়া হয়েছে। ওকে ফাইন, যদি হয় চলেন সামনে যাই। খুব মনোযোগ দিয়ে বুঝতে হবে, কারণ প্রত্যেকটা কথা, প্রত্যেকটা পয়েন্ট এক একটা শর্ট কোশ্চেন অথবা ব্রড কোশ্চেন। ঠিক আছে, যদি না বুঝেন তাহলে গুলাই ফেলবেন। পরবর্তীতে যখন সামনের দিকে আলোচনা যাবে, ঠিক আছে, যখন আমরা হচ্ছে যে সাইকো লিঙ্গুইস্টিক্স করব, শেষের অধ্যায়গুলো যে আছে আরো, সেখানে যখন যাব আপনি গুলাই ফেলবেন, গোলমাল হয়ে যাবে। তখন যেন ঝামেলায় না পড়েন, তার জন্য এখন মনোযোগ দিতে হবে, কারণ এগুলো হচ্ছে বেসিক ব্যাপার স্যাপার। বেসিক ক্লিয়ার না থাকলে কখনো আপনি সামনে ভালো মতো আগাইতে পারবেন না, কখনোই না। তো খুব মনোযোগ দেন। ইনেট থিওরি, এই যে ইনেট থিওরি, ইনেট থিওরিকে বলা হয়, আরো অন্য নাম আমরা বলতে পারি নেটিভিস্ট থিওরি। লিখে নিব, পরীক্ষায় কোশ্চেনে ইনেট থিওরি আপনাকে বলা হইলো না, হইলো নেটিভিস্ট থিওরি বলা। ভাই যে লাও সেই কত। মেন্টালিস্ট থিওরিও বলা হয় এটাকে। মেন্টালিস্ট থিওরি। ইনাটিস্ট থিওরি, দেখেন একটা জিনিসকে কতগুলো নামে ডাকা হয় ভাই। আমরা হচ্ছে যে সবাই খুব মনোযোগ দিয়ে এগুলা লিখে নিব, ঠিক আছে, লিখবো। আমরা পড়তে বসছি, আমরা কিন্তু মুভি দেখতে বসি নাই, ঠিক আছে। মনোযোগটা থাকতে হবে, আর এই ধৈর্যটুকু থাকতে হবে যে আমি ক্লাস করতে বসছি, পড়তে বসছি। যতক্ষণ ক্লাসে আছি, যত কিছু আলোচনা করা হচ্ছে সবগুলো গুরুত্বপূর্ণ। তো আলসেমি করার কোনো সুযোগই নাই। তো এই ইনেট থিওরি মুখস্থ করে ফেলবো আমি, এখন নাম ধরে ধরে জিজ্ঞেস করব। ইনেট থিওরির আরো অনেকগুলো নাম আছে, বা এই নামগুলা বলা হয় বা এই নামে জানা হয় কি? নেটিভিস্ট থিওরি, মেন্টালিস্ট থিওরি, ইনাটিস্ট থিওরি, রেশনালিস্ট থিওরি। ফারজানা সুলতানা বলেন কি কি বলা হয়? ইনেট থিওরির আর অন্য নামগুলা কি কি বলেন ফার্স্ট? আশা করতেছি আপনি লিখে ফেলছেন। নেটিভিস্ট থিওরি, মেন্টালিস্ট থিওরি, ইনাটিস্ট থিওরি, রেশনালিস্ট থিওরি। আচ্ছা, ওকে ফাইন। তো আমাদের এই যে ইনেট থিওরি, এটার পিছনে একটা গল্প আছে, খুব মনোযোগ দিয়ে শুনবেন। এই ইনেট থিওরি বা নেটিভিস্ট থিওরি, এই থিওরিটা যখন আমাদের নোয়াম চomsky প্রদান করেন বা এই থিওরিটা যখন তিনি দেন, এই থিওরিটা দেওয়ার পিছনে একটা গল্প আছে। এই থিওরিটা বেসিক্যালি তিনি আমাদের, আমরা লিখবো, তিনি বিএফ স্কিনার, বিএফ স্কিনার নামে এক ভদ্রলোক আছে, যিনি বিহেভিয়ারিস্ট থিওরি একটা থিওরি প্রদান করছিলেন, যেটা হচ্ছে বিহেভিয়ারিস্ট থিওরি। খুব মনোযোগ দিবেন। ভাইয়া বিএফ কি লিখছেন? পরেরটা কি? স্কিনার। স্কিনার।
বিষয়গুলো কিন্তু ভাইয়া এবং আপুরা খুবই বোঝার ব্যাপার, না হলে গুলাই ফেলবেন। আমরা লিঙ্গুইস্টিক্স পড়তেছি, ঠিক আছে? একবার বুঝে গেলে দেখবেন খুবই সহজ। এবং আমি সর্বোচ্চ চেষ্টা করব আপনাদের কাছে বিষয়গুলা জটগুলা খোলার এবং সহজভাবে প্রেজেন্ট করার, এজ ইউজুয়াল আমি যে চেষ্টাটা করি। আচ্ছা, তো এই বিএফ স্কিনার একজন লিঙ্গুইস্ট, বড় মাপের একজন লিঙ্গুইস্ট। ইনি একটা থিওরি দিচ্ছেন। কি থিওরি? বিহেভিয়ারিস্ট থিওরি, আচরণবাদের উপরে একটা তত্ত্ব দিচ্ছেন। কি তত্ত্ব সেটা? সেই তত্ত্বটা হচ্ছে এরকম যে একটা শিশু, একজন মানুষ যখন ভাষা শিখে, ভাইয়া কেউ হয়তো ভুল করে স্ক্রিনে প্রেজেন্ট করছে, আপনারটা বুঝতে পারতেছি না, দেখা যাচ্ছে না। ভাইয়া তো এই স্ক্রিনটা কিরকম যাতে দেখা যাচ্ছে। এখন ঠিক আছে। এখন কি ভাইয়া? না কে জানি ক্লাস নিতে চাচ্ছিল, বুঝছেন, আপনাদের মধ্যে, কিন্তু আমরা তাকে শুনতে পারি নাই, এটা আমাদের দুর্ভাগ্য। ভুলে হয়তো করে ফেলছেন। আচ্ছা, যাই হোক, মনোযোগ দেই। তো এই বিএফ স্কিনার তিনি একটা থিওরি দেন, বিহেভিয়ারিস্ট থিওরি। এটা আমরা পরবর্তীতে পাবো, এটা নিয়ে অনেক আলোচনা আছে এবং এটা নিয়ে অনেক বিশদ আলোচনাও আছে, যেটা কিনা আমরা যদি কেউ ইএলটি পড়ি, আপনাদের মধ্যে 4th ইয়ারে উঠে যদি কেউ ইএলটি পড়েন, ইএলটি সাবজেক্টটা নেন, অ্যাপ্রোচ এন্ড মেথড অফ ল্যাঙ্গুয়েজ টিচিং, মানে ভাষা কিভাবে শেখানো হয়, এটার পদ্ধতিগুলা কি কি, এই কোর্সটা যদি করেন, মানে 4th ইয়ারে উঠে আপনাদের জন্য দুইটা অপশন থাকবে। একটা কোর্সের বেলায় হচ্ছে যে দুইটা অপশন থাকবে, একটা থাকবে কন্টিনেন্টাল লিটারেচার, আর একটা হচ্ছে এই ইএলটি। আপনাদের যার যেটা ইচ্ছা, কেউ ইএলটি নিবে, কেউ এই কন্টিনেন্টাল লিটারেচার নিবে, কন্টিনেন্টাল ইংলিশ যেটা আছে সেটা। তো এখন এই কোনটা বেশি ভালো ভাইয়া? হ্যাঁ হ্যাঁ, কোনটা বেশি ভালো? এখানে ভালো খারাপের কোনো ব্যাপার স্যাপার না, আপনার যেটা ভালো লাগে। এজ ইউজুয়াল আপনি যেভাবে ড্রামা পড়েন, এরকমই হচ্ছে এই সাবজেক্টটা, কন্টিনেন্টালটা, ঠিক আছে? অন্যদিকে এটা একটু ডিফারেন্ট টাইপের, এটা লিঙ্গুইস্টিক্স টাইপের, ঠিক আছে? এবং আমি হচ্ছে এই ইএলটিটা পড়ছিলাম, খুব ভালো লাগছে আমার কাছে। আমি একটু যাচাই বাছাই করে আমাদের কলেজে আমরাই হচ্ছে প্রথম এইটা নিছি, কয়েকজন নিছিলাম, ঠিক আছে? ইএলটি চমৎকার একটা সাবজেক্ট এবং খুব ভালো নম্বর পাইছি আমি এই সাবজেক্টে। যাই হোক, তো সেটা 4th ইয়ারে উঠলে দেখা যাবে। এখন বিষয়টা হলো, এই বিহেভিয়ারিস্ট থিওরিটা হলো আচরণের উপর একটা তত্ত্ব। কিরকম? আমাদের বিএফ স্কিনার বলতেছে, একজন শিশু যখন ভাষা শিখেন, ভাষা শেখার আগে তার ব্রেইনে বিশেষ কোনো কিছু থাকে না। সে হচ্ছে একটা জিনিস করতে করতে, একটা আচরণ দেখতে দেখতে, করতে করতে, রিপিট করতে করতে, এভাবে ধীরে ধীরে শিখে, ঠিক আছে? আচরণ দেখতে দেখতে, করতে করতে, এভাবে আচরণের মাধ্যমে আসলে ভাষা শেখা হয়, ঠিক আছে? এই যে আচরণের মাধ্যমে শেখার ব্যাপারটা, এটাকে বিভিন্ন ভাবে, বিভিন্ন এক্সাম্পলের মাধ্যমে তিনি পরবর্তীতে দেখান, সেগুলো আমাদের আলোচনার বিষয় না, এখন তো একদমই না। তো এই বিহেভিয়ারিস্ট থিওরি তিনি যে কথাটা বলছেন, এটার অপোস্ট বা বিরোধিতা করতে গিয়ে আমাদের নোয়াম চমস্কি তিনি এই ইনেট থিওরিটা নিয়ে আসেন। তাহলে ইনেট থিওরি নোয়াম চমস্কি কেন নিয়ে আসলেন, বুঝতে পারলাম? জি জি ভাইয়া। ভাইয়া। আচ্ছা, এখন এই ভাইয়া বুঝি নাই। বুঝি নাই, আর একটু বেজে যাচ্ছে, আর একটু কাইন্ডলি বললে ভালো। আচ্ছা, আমরা একবার একটু বলি, একটু মনোযোগ দিবেন। আমরা বললাম যে হচ্ছে আমাদের নোয়াম চমস্কি তিনি এই ইনেট থিওরিটা প্রদান করেন। এই ইনেট থিওরি তিনি কেন দেন? তিনি বেসিক্যালি আমাদের এই যে বিএফ স্কিনার নামে একজন লিঙ্গুইস্ট, তিনি একটা থিওরি দিয়েছেন, বিহেভিয়ারিস্ট থিওরি। এটা হচ্ছে যে মানুষের অভ্যাসের মাধ্যমে ভাষা শিখে, আচরণের মাধ্যমে দেখতে দেখতে ভাষা শিখে, এগুলার উপরে তিনি একটা থিওরি দিয়েছেন। তো আমাদের নোয়াম চমস্কির কাছে এটা গ্রহণযোগ্যতা পায় নাই, তার কাছে মনে হয়েছে যে এই কনসেপ্টটা ভুল, এই থিওরিটা ভুল, এবং এটা ভুল প্রমাণ করতে গিয়ে তিনি তার মতো করে একটা থিওরি প্রদান করছেন, যে থিওরিটা হচ্ছে ইনেট থিওরি, ঠিক আছে? তো বিহেভিয়ারিস্ট থিওরি বিষয়টা আমরা একটু বুঝে গেলাম, ঠিক আছে? বেসিক একটা কনসেপ্ট আমাদের মধ্যে আসলো আশা করি। এখন আসেন, এই ইনেট থিওরিটা কি? আমাদের নোয়াম চমস্কি তিনি মনে করতেছেন যে আসলে এই অভ্যাসের মাধ্যমে বা আচরণের মাধ্যমে একটা জিনিস দেখে হচ্ছে যে সেটা রিপিট করতে করতে ভাষা শেখা,
সেটা অনেক কমপ্লিকেটেড এবং সময় সাপেক্ষ ব্যাপার। একজন শিশু সে যে ভাষা শিখে খুব কম সময়, দেখা গেছে যে 1.5 বছরে হচ্ছে যে টুকিটাকি কথা বলা শুরু করে, 2 বছর যাইতে যাইতে তো অনেক কথাবার্তাই বলা শুরু করে, ছোট একটা বাচ্চা, ঠিক আছে। তো এত কম বয়সে সে এত কিছু শিখে যায়, এটা আসলে অভ্যাসের মাধ্যমে বা কোনো আচরণ দেখার মাধ্যমে, রিপিট করার মাধ্যমে এরকম হইতে পারে না, এত কম সময়ে এভাবে শিখতে পারে না। তো হচ্ছে যে এই বিহেভিয়ারাল থিওরিতে যেটা বলা হয় যে আগে মানে এগুলা দেখতে দেখতে শিখে ফেলে বাচ্চারা ভাষা এভাবে শিখে যায়, তার আগে ব্রেন সম্পূর্ণ ফাঁকা অবস্থায় থাকে। খুব মনোযোগ দেন, এটা বলছে বিএফ স্কিনার, তার ধারণা এরকম, তিনি বিহেভিয়ারিস্ট থিওরিতে এই কথা বলছেন। অন্যদিকে এখন নোয়াম চমস্কি বলতেছেন যে ভাই বিএফ স্কিনার আপনার ধারণা ভুল, কারণ তিনি মনে করতেছেন যে প্রত্যেকটা শিশু বা প্রত্যেকটা মানুষ জন্মগতভাবে, বায়োলজিক্যালি, শারীরিকভাবে প্রত্যেকের ব্রেইনে একটা ডিভাইস আছে, নোটিট, একটা ডিভাইস আছে, সেই ডিভাইসটার নাম হচ্ছে ল্যাড। সেই ডিভাইসটার নাম কি? ল্যাড, বা এটাকে আমরা বলতে পারি ল্যাঙ্গুয়েজ আমরা কথা বলার পরে নিজ দায়িত্বে একটু মাইক গুলা মিউট করে রাখবো। সাবিহা খাতুন আপু একটু মিউট করে নিয়ে আমরা হচ্ছে, না হলে অন্য সমস্যা হইতে পারে। মনোযোগ দিই। তো তিনি বলতেছেন, কথাগুলো খুব মনোযোগ দিয়ে শুনবেন, যদি শুনেন মুখস্থ হয়ে যাবে, আপনি ঘুমাই লিখতে পারবেন এবং 100-তে 100 পাবেন। তো আমাদের নোয়াম চমস্কি বলতেছেন যে প্রত্যেকটা মানুষের বা প্রত্যেকটা শিশুর জন্মগতভাবে ইনবোর্ন তাদের হচ্ছে যে প্রি প্রোগ্রাম করা থাকে, মাথার মধ্যে একটা ডিভাইস আগে থেকে থাকে। তার এটা হচ্ছে একটা কাল্পনিক ধারণা, যদিও তিনি কল্পনা করতেছেন বা অনুমান করতেছেন, বাট অনুমান করে একটা বিষয় তিনি বলার পরে সেটা তিনি এত সুন্দরভাবে ব্যাখ্যা দিচ্ছেন, থিওরিটা এত সুন্দরভাবে প্রদান করছেন যেটা অনেক গ্রহণযোগ্যতা পায়, এবং সেটা নিয়ে আমরা আলোচনা করতেছি। তো তিনি বলেন যে প্রত্যেকটা মানুষের মধ্যে জন্মগতভাবে এই ল্যাড বা ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস, এই ব্যাপারটা থাকে, এই ডিভাইসটা থাকে, যেটার দ্বারাই আমরা ভাষা শিখি। ঠিক আছে, আমাদেরকে কেউ ডাকতেছে, ধরেন আমরা হচ্ছে আমাদের এখানে জবা ইসলাম আছে বা কানিস ফাতেমা আপু বা তাজিম ভাই। এখন তাজিম ভাই যখন ছোট ছিল, ওনার নাম যে তাজিম, উনি কেমনে বুঝলো? ওনাকে বারবার ওনার বাবা বা মা বারবার ডাকতে থাকে, এই তাজিম তাজিম তাজিম, যা কিছু হয় তাজিম বলে। তো এরকম 1 বার 2 বার 3 বার 10 বার 15 বার 20 বার যখন কন্টিনিউয়াসলি একই ভাবে তাকে ডাকতে থাকা হচ্ছে, তার ব্রেনের মধ্যে তার এই যে ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস আছে, এটার মাধ্যমে সে এটা ক্যাচ করতে পারতেছে যে আমাকেই ডাকতেছে। যদি বলে ভাত, এই জিনিসটা ভাত বা এটা হচ্ছে বল, এই বল 1 বার বোঝে না, 2 বার বোঝে না, 3 বার বোঝে না, ধরেন বল ফিকে দিছে, ছোট বাচ্চাকে আনতে বলতেছে, 4 বার বোঝে না, কন্টিনিউয়াসলি কয়েকবার রিপিট করার পর সে বুঝে যাচ্ছে যে আচ্ছা এটা হচ্ছে বল। ঠিক আছে, ঠিক এই ব্যাপারটা আমাদের নোয়াম চমস্কি বিশ্বাস করেন বা মনে করেন যে মানুষের ব্রেনের মধ্যে জন্মগতভাবে এই ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইসটা আছে দেখে সে ভাষা শিখতে পারে এবং তার ব্রেনের মধ্যে এগুলা ক্যাচ হয়। ঠিক আছে, এই ল্যাডস বা ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস যদি না থাকতো, তাহলে সে ভাষা শিখতে পারতো না এত সহজে, এত তাড়াতাড়ি একটা শিশু ভাষা শিখে যায়, সেটা এই ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইসের জন্য। এই থিওরিটা তিনি ইনেট থিওরি বা নেটিভিস্ট থিওরি বা মেন্টালিস্ট থিওরি বা ইনারনেস্ট থিওরি, এই থিওরির মধ্যে তিনি প্রদান করেন। এখন এটাকে নেটিভিস্ট থিওরি বলা হচ্ছে কেন? এই যে ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস, এই ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইসটা বেসিক্যালি ফার্স্ট ল্যাঙ্গুয়েজ বা নেটিভ ল্যাঙ্গুয়েজ শেখার ক্ষেত্রেই কিন্তু ব্যবহৃত হয়। কেন বলি দেখেন, মনোযোগ দেন ভাই, গবেষণার ব্যাপার স্যাপার, ঠিক আছে, নরমালি আপনারা এই বিষয়গুলো এভাবে বুঝবেন না বা পাবেনও না কোথাও। এটা নেটিভিস্ট থিওরি কেন বলা হচ্ছে? দেখেন, নেটিভ বলতে আমাদের হচ্ছে যে কি বলে, নেটিভ কাকে বলি? লোকাল, স্থানীয়। স্থানীয়, মানে যেটা হলো বলেন আঞ্চলিক। ল্যাঙ্গুয়েজ বা নেটিভ ল্যাঙ্গুয়েজ, মাতৃভাষা আমরা বলি, সেটাই নেটিভ, স্থানীয় বা
আচ্ছা, অনেকগুলো অপশন পেয়ে গেছি, জাস্ট সবগুলাই ঠিক আছে। তো এখন এই যে প্রথম ভাষা, যেটা বেসিক্যালি আমরা এটা প্রথম ভাষা হিসেবে কনসিডার করতে পারি। তো প্রথম ভাষাটা যেটা শিখি সেটা হচ্ছে ল্যাট বা ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইসের মাধ্যমে। আমাদের মাতৃভাষা বা আমাদের মা বাবা বা আমাদের সমাজ, আমাদের আশেপাশে যারা আছে তারা বাংলা ভাষায় কথা বলে দেখে আমরা বাংলা ভাষা শিখছি। বাংলা ভাষা শিখলেও একটু যদি লক্ষ্য করেন, দেখবেন যে যার বাড়ি যেই অঞ্চলে, মানে যার বাবা মা যেই ভাষায়, বাঙালি হইলেও ভাষার মধ্যে তো পার্থক্য আছে। বরিশাল্লা, নোয়াখাইল্লা, তারপর আমাদের হচ্ছে উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ ভেরিয়েশন আছে। তো যে যেখানকার মানুষ, যার আঞ্চলিক বাবা মা, ভাষা। পরিবার, সমাজের লোক যেভাবে কথাবার্তা বলে ঠিক সেভাবে আমরা ভাষাটা শিখছি। তো এখানে বলা হচ্ছে ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস। ভাই একটু মনোযোগ দিবেন, এখানে একটা ওয়ার্ড আছে অ্যাকুইজিশন। অ্যাকুইজিশন মানে কি একটু দেখেন, অ্যাকুইজিশন মানে কি বলেন বলেন। ন্যাচারালি যেইটা অর্জন করা হয়। ডিকশনারি নিয়ে অনেকে বসে গেছে। অ্যাকুইজিশন মানে হচ্ছে অর্জন করা বেসিক্যালি, যেটা প্রাকৃতিক ভাবেই আমরা অর্জন করতে পারি, শিখতে পারি, সেই বিষয়টাকে বলা হচ্ছে অ্যাকুইজিশন। মনোযোগ দেন, আরো একটা বিষয় আছে যেটা হলো লার্নিং। একটা শর্ট কোশ্চেন আমরা পাবো লিঙ্গুইস্টিক্স এর মধ্যে, যে অ্যাকুইজিশন আর লার্নিং এর মধ্যে পার্থক্য কি। অ্যাকুইজিশন মানে যেটা আমরা প্রাকৃতিক ভাবেই শিখি। প্রাকৃতিক ভাবে বলতে আমরা ছোটবেলা থেকে বাংলা ভাষা কেমনে কেমনে শিখে গেছি, ঠিক আছে, বাংলা ভাষায় আমরা আলটিমেটলি কথা বলতে পারি। এটার জন্য আমাদের বই পড়তে হয় নাই, কারো কাছে যাইতে হয় নাই, কারো কাছে প্রাইভেট পড়তে হয় নাই, কোনো কিচ্ছু করতে হয় নাই। এখন দেখেন, আমরা ইংলিশ যখন শিখতেছি ভাই এবং আপুরা, ইংলিশ যখন শিখতেছি, তখন এটা কি আলটিমেটলি বা আপনি কি আমরা শিখে ফেলছি, নাকি এটা শেখার জন্য আমাদের টিচারদের কাছে যাইতে হইছে, বই পড়তে হইছে, বিভিন্ন নিয়ম মুখস্থ করতে হইছে, বিভিন্ন ভোকাবুলারি মুখস্থ করতে হইছে? একটু চিন্তা করে বলবেন, আপনি নাকি এই কাজগুলা করতে হইছে? করতে হয়েছে ভাইয়া। যখন আমরা এই সেকেন্ড ল্যাঙ্গুয়েজ বা অন্য একটা ভাষা শেখার জন্য এই কাজগুলা করছি, বই পড়ছি, কোনো হচ্ছে যে প্রতিষ্ঠানে গেছি, বা কোনো টিচারের সাহায্য দরকার পড়ছে, বা কোনো নিয়ম মুখস্থ করতে হয়েছে, এটা আমরা নিজে নিজে কষ্ট করে ব্রেন খাটায় শিখতেছি, এই টাইপের শেখার বিষয়টা যেটাকে বলা হচ্ছে লার্নিং। অন্যদিকে অ্যাকুইজিশন, যেটা প্রাকৃতিক ভাবে আপনি শেখা হয়ে যায় বা অর্জিত হয়, সেটাকে বলা হচ্ছে অ্যাকুইজিশন। তাহলে লেট মানে হচ্ছে ফার্স্ট ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রেই বেসিক্যালি এটা দরকার পড়ে, কারণ আমরা এই অ্যাকুইজিশন ভাষার ক্ষেত্রে এই অ্যাকুইজিশন বা অর্জন ব্যাপারটা কিন্তু আমাদের মাতৃভাষার ক্ষেত্রেই ঘটে, নেটিভ যে ল্যাঙ্গুয়েজ সেটার ক্ষেত্রেই ঘটে। সে কারণে এই ইনেট থিওরিকে নেটিভিস্ট থিওরিও বলা হয়ে থাকে। বুঝতে পারলাম জি ভাই। জি ভাইয়া। নাকি গুলাই ফেলছেন? মানে ইনেট থিওরি থেকে কোন দিক গেলাম, অনেকে আবার ভাবতে পারেন যে ভাই কই থেকে কই যাচ্ছে, এরকম জি নাকি? ভাইয়া। সবাই ক্লিয়ার? একটু লাইভে যাই দেখি, লাইভে সবাই একটু জানান তো এ পর্যন্ত ক্লিয়ার কিনা। ওরে বাপ রে বাপ, যারা লাইভে আসিল তারা এখন পর্যন্ত আছে, খুবই ভালো। কেউ যায় নাই, খুবই ভালো, যাক ভালো লাগতেছে। একটু জানাই আমরা। ভাইয়া হ্যাঁ আসলে ওই যে বিএফএ থ্রিতে মানে এটা বুঝাইছে যে মানুষ মানে সরি ওই যে বাচ্চারা যখন জন্মগ্রহণ করে তখন তার ব্রেনটা ফাঁকা থাকে, সে মানে প্রাকৃতিক ভাবে অভ্যাসগত ভাবে সবকিছু শিখে নেয়। আর ওই যে নোয়াম নম চমস্কি। ওর ওরটা হচ্ছে যে মানে মানুষ সরি বাচ্চাদের আগে থেকে একটা ডিভাইস থাকে, মানে এই ব্যবধানটা ওইটাই, ডিভাইস এইটুকুই থাকে ডিভাইস থাকে না ওই। এইটুকুই জি। এই তো ব্যাপার স্যাপার। তাহলে আমরা সবাই এই থিওরিটা বুঝতে পারলাম। একটু সবাই আমরা জানাই তো, আপনারা সবাই মেসেজে লিখেন, যারা মিটে আছেন সবার গুলো দেখি, সবাই একটু বলেন, যারা লাইভে আছেন তারাও বলেন, আপনারাও বলেন, বুঝতে পারলেন কি পারলেন না দেখি। ফার্স্ট কার হাতের স্পিড বেশি? তাজিম, বুঝছে, নাজমা, ফারজানা সুলতানা, জমা ইসলাম, নিধি সরকার গোট, সূর্যা খাতুন, তকিউল ইসলাম, ইনসানাতুল জান্নাত, শীতল পাংশা, রনি আক্তার, ইসরাত জাহান, দীপ্তি রায়, পরিণীতা, রেজাউল ইসলাম, রাশেদ রহমান, মিষ্টি রানী, জিসান রহমান, হাফেজা আক্তার, উম্মে তামিমা রাকিন, তাসফিয়া জেরিন,
তাও সবাই বললো না, বাকিরা আলসিয়া, আপনারা জন্মের আলসিয়া। ভাইয়া 10 মিনিট পর ক্লাসটা লাইভে চলে হ্যাঁ কি বলেন, 10 মিনিট পর কেটে যাবে? জি ভাইয়া। যন্ত্রণা। দেখা যাচ্ছে ট্রান্সলেশন। আচ্ছা আমি আপনাদের মিটের লিংক দিব, একটা শর্ত আছে, আবার দিব। ভাইয়া লাইভে ক্লাস করতে ভালো লাগে না, কোশ্চেন করতে পারি না। আমি তো বললাম মিটের লিংক দিব, একটা শর্ত আছে, আপনারা মানবেন? শেয়ার করতে হবে। তাড়াতাড়ি বলেন সত্য। আরে বাপ রে বাপ। আমি যতক্ষণে মিটের লিংকটা দিব, ঠিক আছে, এই ততক্ষণে আপনারা সবাই লাইভে যাবেন, লাইভে গিয়ে আপনাদের বন্ধুদের মেনশন করবেন, ঠিক আছে, এবং আপনি যে ক্লাস করতেছেন এখানে একটা হাজিরা দিয়ে আসবেন। এর মধ্যে আমি মিটের লিংকটা শেয়ার করব। যারা আমাদের আছেন হচ্ছে যে আমাদের কানিস ফাতেমা আপু আছে, আর কে কে আছেন, অন্য সবগুলা গ্রুপে এর মধ্যে শেয়ার করে দিবেন, যাতে করে সবাই মিটের লিংকটা পায়, ঠিক আছে। তা আমাদের কতক্ষণ আছে আর? আচ্ছা শেষই তো হয়ে যাবে। ভাইয়া যাওয়ার আগে ভাইয়া তবে আপনি কিন্তু আমরা আসলে ক্লাস শুরু করবেন, এর আগে কথা শুরু করবেন না। আপনারা কথা রাখবেন। ভাইয়া ইনেট থিওরি কি ছিলেন? আচ্ছা ইনের থিওরি আবার বলতেছি, আমি কেটে আবার নতুন করে দিচ্ছি, আপনারা কথা রাখলে আমিও রাখবো, আপনারা আসার পরে আবার শুরু করব, ঠিক আছে। কেটে দিলাম, কেটে নতুন করে দিচ্ছি, আপনারা সবাই লাইভে গিয়ে হাজিরা দিয়ে আসেন। আচ্ছা আমরা গুগল মিটের লিংক দিয়ে দিছি, আপনারা খুব তাড়াতাড়ি যুক্ত যুক্ত হয়ে যান। খুব তাড়াতাড়ি যুক্ত হয়ে যান।
ওকে, সবাই জয়েন হয়ে গেলে গুগল মিটে আমরা আবার আলোচনা শুরু করতেছি। এখনো অনেক আলোচনা বাকি আছে, সমস্যা নাই, আমরা শেষ করব। ক্লাস করতে করতে কে ঝগড়া লাগাইছে রে? আপনি আবার কেউ আপুরে একটু লাইভের লিঙ্কটা ছুড়ে মারেন। আচ্ছা, কেউ একটু লাইভে মিটের লিঙ্কটা শেয়ার করে দিয়েন, সবাই চলে আসুক, তাড়াতাড়ি আসুক। আজকে সেটিং হয়ে গেছে একটু গোলমাল, তো অনেকদিন পর ক্লাস, সে কারণে আসলে মিটের টাইমটা শেষ হয়ে গেছিল, দুঃখিত সেটার জন্য। যাই হোক, আমরা ইনের থিওরি নিয়ে আলোচনা করলাম। আশা করি ব্যাপারটা সবারই বোঝা হয়ে গেছে কমপ্লিটলি। ইনের থিওরি নিয়ে কারো কোনো সমস্যা থাকলে একটু জানান, না হলে আমরা সামনের দিকে আগাবো। প্লিজ রেসপন্স করবেন। আচ্ছা, আমরা আমরা মনোযোগ দেই, নাকি ঘুম পাচ্ছে? আবার রাত অনেক হয়ে গেছে, ঘুম পাইলে বাদ দিব। আচ্ছা, শকিউর ভাই বলছে তাইলে তো ক্যারি অন করতেই হয়, চলেন আমরা শুরু করি। তো আমাদের এই যে ল্যাট, ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস, আপনাদের ব্রিফ কোশ্চেন আসতে পারে, ল্যাট, হোয়াট ইজ ল্যাট? তাহলে আমরা এটা শিখে গেলাম। আচ্ছা, এই ল্যাটের সাথে সম্পর্ক আছে আমাদের ইউনিভার্সাল গ্রামারের। খুব মনোযোগ দিই আমরা। ল্যাটের সাথে সম্পর্ক, অনেকটাই সম্পর্ক আছে কার? ইউজির। শর্ট ফর্ম হচ্ছে ইউজি। এই ইউজির ফুল ফর্ম হচ্ছে আচ্ছা ইউনিভার্সাল গ্রামার। ভালো কথা। এখন আমরা বুঝতে পারতেছি ভাই, ইউনিভার্সাল মানে হচ্ছে সর্বজনীন, গ্রামার মানে হচ্ছে গ্রামার বা ব্যাকরণ। সর্বজনীন গ্রামার বা ইউনিভার্সাল গ্রামার বলতে আমরা কি বুঝি, একটু মনোযোগ দেই। আমাদের এই ইউনিভার্সাল গ্রামার বলতে চমস্কি বলতেছেন যে সকল ভাষারই বেসিক ফান্ডামেন্টাল বা বেসিক কিছু রুল বা বেসিক কিছু গ্রামাটিক্যাল কম্পোনেন্ট বা এলিমেন্ট আছে। ঠিক আছে, খুব মনোযোগ দেন, নাহলে গুলাই ফেলবেন। তিনি বলতেছেন যে পৃথিবীর যত ভাষা আছে সব ভাষারই বেসিক কিছু গ্রামাটিক্যাল এলিমেন্টস, ফিক্সড কম্পোনেন্ট আছে। ঠিক আছে, মানে পৃথিবীর প্রত্যেকটা ভাষারই নির্দিষ্ট কিছু নিয়ম আছে। ঠিক আছে, তো এই কিছু নির্দিষ্ট নিয়ম যে আছে, এই কিছু নির্দিষ্ট নিয়ম থাকলেও সবগুলা ভাষারই বেসিক কিছু গ্রামার একই রকম। ঠিক আছে, বেসিক কিছু ব্যাপার একই রকম। ফর এক্সাম্পল, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। এখন এটা আপনি যে ভাষাতেই যান, বাংলা, ইংলিশ, অঙ্ক, আচ্ছা অঙ্ক তো হয় না, নাকি হয়? হয়। হিন্দি, উর্দু, যাই যান, তো বেসিক স্ট্রাকচার এরকম একটা স্ট্রাকচার থাকবেই। হইতে পারে এটা একটু সামনে পিছনে হইছে, কিন্তু সেখানে অবজেক্ট, সাবজেক্ট, ভার্ব এই বিষয়গুলো থাকবেই। আমাদের নোয়াম চমস্কি জার্মান। আচ্ছা, নোয়াম চমস্কি ইউনিভার্সাল গ্রামার দ্বারা
এটা বোঝানোর চেষ্টা করতেছেন যে পৃথিবীর সকল ভাষার বেসিক কিছু গ্রামাটিক্যাল কম্পোনেন্ট বা এলিমেন্ট আছে, বেসিক কিছু উপাদান যেগুলো সব ভাষার মধ্যেই থাকবে, সব ভাষারই একই রকম। তার মানে তিনি এটা বলতেছেন না যে পৃথিবীর সকল ভাষা একরকম, পৃথিবীর সকল ভাষার গ্রামাটিক্যাল স্ট্রাকচার একই রকম, তিনি কিন্তু এটা বলতেছেন না। তিনি বলতেছেন যে পৃথিবীর সকল ভাষার বেসিক কিছু এলিমেন্ট, বেসিক কিছু স্ট্রাকচার বা বেসিক কিছু ব্যাপার স্যাপার একই রকম, যেগুলা একই রকম সেগুলাকে তিনি বলতেছেন ইউনিভার্সাল গ্রামার। এই ইউনিভার্সাল গ্রামার বা বেসিক যে হচ্ছে গ্রামার বা বেসিক যে কম্পোনেন্ট বা উপাদান বা যে নিয়মগুলা, এই নিয়মগুলা একই রকম থাকার কারণে একটা শিশু জন্মগ্রহণ করার পর পৃথিবীর যে কোনো দেশেই সে থাকুক না কেন সেই ভাষাই সে শিখে ফেলে। ঠিক আছে, বাংলা হোক, ইংলিশ হোক, জার্মানি হোক, উর্দু হোক, যে ভাষার কথাই বলেন না কেন সে শিখে ফেলে। তো এই হচ্ছে আমাদের ইউনিভার্সাল গ্রামার। বুঝতে পারলাম? কারো কোনো সমস্যা? বোর্ড ক্লিয়ার দেখা যায়? বাকিদের এমন কি কেউ আছেন যে ক্লিয়ার দেখতে পাচ্ছেন? হুম, ইউনিভার্সাল গ্রামার। আচ্ছা, তকিউর আহমেদ, আশা করি ভাই আপনি বুঝতে পারছেন, একটু বোঝাই বলেন ইউনিভার্সাল গ্রামার। কে বলতে পারবেন? হ্যাঁ, মিষ্টি রানী বলেন, রেজাউল করিম বলেন, বলেন ফার্স্ট। রেজাউল করিম আপনি কিছু বলবেন? আচ্ছা, ঠিক আছে, তাহলে এটা আমাদের হয়ে গেছে, চলুন সামনের দিকে যাই, মনোযোগ দিবেন। এটা একটা শর্ট কোশ্চেন হয়ে গেল, খুব মনোযোগ দিবেন, এই জায়গাটা খুবই বোঝার, খুবই বোঝার। আমরা লিখে লিখে পড়বো এটা একটু। ডিপ স্ট্রাকচার এন্ড সারফেস স্ট্রাকচার। ভাই খুব মনোযোগ দিবেন, না হলে এটা গুলাই ফেলবেন। ডিপ স্ট্রাকচার আর হচ্ছে সারফেস স্ট্রাকচার। কি ভাইয়া? আচ্ছা, আরে না, কিসের সরি, কিসের? মাশাআল্লাহ। আসেন, ডিপ স্ট্রাকচার, আমরা সবাই একটা পরিবার, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। ডিপ স্ট্রাকচার আর হচ্ছে সারফেস স্ট্রাকচার, ভাই মনোযোগ দিবেন। ডিপ স্ট্রাকচার বিষয়টা হলো কি যে হচ্ছে যে আমরা কোনো কিছু লিখার আগে, কোনো কিছু লেখার আগে আমরা যেভাবে চিন্তা করি, মনে হয় বুঝাইতে পারলাম না। যেমন ধরেন, আপনি ভাবতেছেন যে আমি আহ, ঢাকায় যাব না, আমি ঢাকা যাব না। তো আপনি নর্মালি যে ভাবতেছেন যে ঢাকা যাব না, তাহলে গো নো ঢাকা, আপনি মনে মনে এতটুকু ভাবলেন যে আমি ঢাকা যাব না, এরকমই তো ভাববেন নাকি? কথা বলতে হবে, এটা কিন্তু এক্সাম্পল নিয়ে নিয়ে বুঝবো, কঠিন একটা বিষয়, নাহলে বলে ফেলবেন। এরকমই তো ভাববো নাকি? আচ্ছা, জাস্ট সেকেন্ড, কালি শুকাই গেছে তো, কালি হয়ে গেছে।
হ্যাঁ, গরমে সব শুকায় যাচ্ছে, আমার কালিও শুকায় গেছে। আচ্ছা, তো আমরা কোনো কিছু লিখার আগে মনে মনে যে ভাবি, ঠিক আছে, মনে মনে যে ব্যাপারটা চিন্তা করি, এই চিন্তার ব্যাপারটাকে বলা হচ্ছে ডিপ স্ট্রাকচার। এই ব্যাপারটাকে বলা হচ্ছে ডিপ স্ট্রাকচার। যে গণ ঢাকা, আমি এটা মনে মনে ভাবলাম যে আমি ঢাকা যাব না, অথবা আমি ভাবতে পারি এরকম যে আমি ধরেন যে একদিন 2 দিন আগে একটা মার্কেটে গেছি, শপিং করছি, একটা শার্ট কিনছি, ঠিক আছে। তো আমি এই ব্যাপারটাকে ভাবতেছি কিভাবে ছোট করে, যে শপিং শার্ট, খুব মনোযোগ দিয়ে আমরা বুঝি। তো আমরা যখন চিন্তা করতেছি, এতটুকু চিন্তা করতেছি যে আমি মার্কেটে গেছিলাম, শপিং করছি, একটা শার্ট কিনছি, ঠিক আছে, এতটুকু ভাবতেছি। তো এই যে কোনো কিছু লিখার আগে মনে মনে আমরা যে জিনিসটা চিন্তা করি এলোমেলো ভাবে, এলোমেলো বিক্ষিপ্ত ভাবে আমরা মনে মনে যে জিনিসটা চিন্তা করি, এই চিন্তার যে ব্যাপার স্যাপারটা, এইটাকে বলা হচ্ছে ডিপ স্ট্রাকচার। চলেন সারফেস স্ট্রাকচারটা একটু দেখি, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। অন্যদিকে সারফেস স্ট্রাকচারটা কি? সারফেস স্ট্রাকচার ইজ এ স্ট্রাকচার ওয়েল ফর্ম সেন্টেন্স, আমরা বলতে পারি, যেখানে সেন্টেন্স গুলা সুন্দরভাবে গঠিত, ওয়েল ফর্মড অথবা ওয়েল স্ট্রাকচারড সেন্টেন্স যেখানে থাকবে, মানে হচ্ছে সুন্দরভাবে নিয়ম মেনে সাজানো ভাবে বাক্যগুলা প্রেজেন্ট করা হবে। এখন দেখেন, আমরা এই যে বললাম গণ ঢাকা, এটাকে যদি আমরা সেন্টেন্স আকারে প্রেজেন্ট করি, তাহলে এটা কি হবে বলেন তো? তাই হবে কিনা? আই ডোন্ট গো টু ঢাকা, তাই তো? এটা তো হবে নাকি বাক্য আকারে যদি লিখি? কথা বলেন। আচ্ছা, তাহলে এই যে মনে মনে আমরা ভাবার পরে যখন বাক্য আকারে সুন্দরভাবে প্রেজেন্ট করি, নিয়ম মেনে লিখিত আকারে প্রেজেন্ট করি, সেই ব্যাপারটাকে বলা হচ্ছে সারফেস স্ট্রাকচার। সেই ব্যাপারটাকে বলা হচ্ছে সারফেস স্ট্রাকচার। ঠিক একইভাবে আমরা এখানে আরো একটা কথা বলছিলাম, এখানে আরো একটা কথা বলছিলাম, কি বলছিলাম সেটা, যে শপিং শার্ট মার্কেট। তাহলে এটাও আমরা যদি বাক্য আকারে লিখি, তাহলে কি হবে? উই ওয়েন্ট টু, আমরা কিন্তু নিয়মগুলো হচ্ছে এক্সাম্পল গুলো লিখে নিব, না হলে বুঝতে পরে অসুবিধায় পড়বো। উই ওয়েন্ট টু মার্কেট, কিন্তু পাস্ট টেন্সে বলছি, লাস্ট ডে ফর শপিং and bought a nice shirt. তাহলে বাক্য আকারে যখন আমরা লিখতেছি, তখন দেখেন সেটা কত বড় হচ্ছে এবং সাজানো গোছানো ভাবে সেটা আমরা লিখতেছি। তাহলে যেটা আমরা মনে মনে এলোমেলো ভাবে ভাবি, সেই ব্যাপারটাকে বলা হচ্ছে ডিপ স্ট্রাকচার। অন্যদিকে যখন আমরা সুন্দরভাবে হচ্ছে ওয়েল ফর্ম, সুন্দরভাবে সাজানো বা স্ট্রাকচার মেনটেন করে যখন আমরা সেটা লিখতেছি, তখন সেটাকে বলা হচ্ছে সারফেস স্ট্রাকচার। এই ব্যাপারটা সম্পর্কে ধারণা দেন আমাদের নোয়াম চমস্কি, যে ডিপ স্ট্রাকচার এন্ড সারফেস স্ট্রাকচার। আমরা ডিপ স্ট্রাকচার, সারফেস স্ট্রাকচার সবাই বুঝতে পারলাম। যদি বুঝে থাকি তাহলে আমাদেরকে একটু বলে শোনাবে সোহাগ ইসলাম ভাইয়া, বলেন একটু বলেন ডিপ স্ট্রাকচার সারফেস স্ট্রাকচার কি বুঝলেন? আচ্ছা, good. এই তো সুন্দর সুন্দর বুঝে গেছে আমাদের আপু। আচ্ছা, আপনার নাম কি? এখানে তো অন্য নাম দেখি, আপনার নাম নাম অ্যাড করে দিলে ভালো হবে।
আচ্ছা আচ্ছা, সমস্যা নাই, ঠিক আছে, আমি মনে রাখবো তৌফিকা আপু। তারপর আমাদের এই নোয়াম চমস্কি তিনি আরো একটা কনসেপ্ট দেন, খুব মনোযোগ দেন এটা। সেটা হচ্ছে আপনারা কি বিরক্ত হচ্ছেন? আমার কথা বোঝা যাচ্ছে তো ক্লিয়ার নাকি? আচ্ছা চলেন তাহলে সামনে আগাই। কম্পিটেন্স এন্ড পারফরমেন্স এর উপরে কনসেপ্ট দেন আমাদের নোয়াম চমস্কি। তিনি তার একটা বইয়ের নাম হচ্ছে অ্যাসপেক্টস অফ দ্য থিওরি অফ সিনট্যাক্স, আমরা লিখে দিব। তিনি তার একটা বই যেটার নাম হচ্ছে অ্যাসপেক্টস অফ দ্য থিওরি অফ সিনট্যাক্স, বইটার নাম অ্যাসপেক্টস অফ দ্য থিওরি অফ সিনট্যাক্স। এই বইটার মধ্যে তিনি এই কম্পিটেন্স এন্ড পারফরমেন্স এই দুইটা জিনিস সম্পর্কে ধারণা দেন, খুব মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবেন। কম্পিটেন্স এবং পারফরমেন্স সম্পর্কে তিনি সিনট্যাক্স। আচ্ছা এক মিনিট, এক সেকেন্ড, আমি একটা ফোন পিক করি। হ্যাঁ, আসসালামু আলাইকুম। হ্যালো। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ভালো আছেন? এই আমি ক্লাস নিচ্ছি তো। হ্যাঁ, কালকে কালকে না হয় কল দেবো। হ্যাঁ হ্যাঁ, আমি কালকে সকালে কল দেবো আলা। হ্যাঁ হ্যাঁ, আছে আছে, ভালো আছি। আপনি ভালো আছেন না? হ্যাঁ, বাসায় বাসায়। ওই তো এখানে নাই, ইয়াতে আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আছে ভালো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আসসালামু আলাইকুম। আচ্ছা, কই জানি ছিলাম। আচ্ছা, কম্পিটেন্স এন্ড পারফরমেন্স। কম্পিটেন্স কি, খুব মনোযোগ দিয়ে আমরা বুঝি। কম্পিটেন্স হচ্ছে কোন একটা ভাষার উপরে আমাদের যে জ্ঞান বা নলেজ, হ্যাঁ, এই বইটাতে তিনি এই কম্পিটেন্স আর পারফরমেন্স সম্পর্কে, এটা একটা বইয়ের নাম, এই বইটাতে তিনি এই বিষয়টা সম্পর্কে ধারণা দেন। আচ্ছা, তো তিনি কম্পিটেন্স বলতে কি, কম্পিটেন্স বলতে হচ্ছে যে একটা ভাষা সম্পর্কে অর্জিত যে জ্ঞান, যতটুকু হচ্ছে যে একটা ভাষার উপরে আপনার দখল বা জ্ঞান আছে, ঠিক আছে, এই বিষয়টাকে বলা হচ্ছে কম্পিটেন্স। এই বিষয়টাকে বলা হচ্ছে কম্পিটেন্স। একজন ব্যক্তির কতটুকু জ্ঞান আছে একটা ভাষার ভোকাবুলারি, ভোকাবুলারি রুলস ইত্যাদি বিষয়গুলো, একটা ভাষা আর কি, এক কথায় ল্যাঙ্গুয়েজ, ল্যাঙ্গুয়েজের উপর কতটুকু নলেজ আছে, এই নলেজ থাকার ব্যাপারটা, যত বেশি নলেজ আছে জানার যে ব্যাপারটা, এই টোটাল নলেজটাকে বলা হচ্ছে কম্পিটেন্স। ঠিক আছে, এই ব্যাপারটাকে বলা হচ্ছে কম্পিটেন্স। এবং এই যে জানা ব্যাপারটা, এই জানা ব্যাপারটার উপর ডিপেন্ড করে যত ভালোভাবে এটা আপনি আউটপুট দিতে পারতেছেন বা প্রেজেন্ট করতে পারতেছেন রিয়েল লাইফ সিচুয়েশনে, বাস্তব জীবনে যত ভালোভাবে প্রেজেন্ট করতে পারতেছেন, এই ভালোভাবে প্রেজেন্ট করার ব্যাপারটাকে বলা হচ্ছে পারফরমেন্স। তার মানে এখানে আমরা একটা জিনিসের সাথে মিল পাচ্ছি, বলেন তো কিসের সাথে মিল পাচ্ছে? গতদিন আলোচনা করছিলাম, কে বলতে পারে? গুড, গুড, এই তো লেঙ্গুয়া
and parole এই বিষয় সম্পর্কে কে ধারণা দিছিল? ফার্ডিনান্ড ডি সোসার, তিনি এই বিষয়ে ধারণা দিয়েছেন। ঠিক এই বিষয়টার এরকম করেই প্রায় একই রকম সিমিলার প্রায়, ঠিক আছে। তো এটার উপরে ধারণা দেন আমাদের নোয়াম চমস্কি। তিনি বলতেছেন কম্পিটেন্স হচ্ছে একটা ভাষার উপরে নলেজ, আর হচ্ছে যে পারফরমেন্স হচ্ছে কত ভালোভাবে পারফর্ম করতে পারতেছেন আপনি রিয়েল লাইফ সিচুয়েশনে। এখন এখানে একটা ব্যাপার যে পারফরমেন্স ভালো হইতেই পারে, কম্পিটেন্স যদি ভালো না থাকে তাও কিন্তু পারফরমেন্স ভালো হইতে পারে। কিভাবে? চিন্তায় পড়ে গেছেন হয়তো, যে যেমন ধরেন একটা বক্তৃতা আপনি দিচ্ছেন, অথবা ইংরেজি একটা কবিতা আপনি খুব ভালোভাবে প্রেজেন্ট করতেছেন, বাট সেটার মিনিং আপনি অত ভালোভাবে জানেন না, বোঝেন না, হইতে পারে এরকম। বাট আপনি খুব চমৎকার ভাবে বলতেছেন। কিভাবে বলতে পারেন? আপনি হয়তো মুখস্থ করে ফেলছেন, এরকমটা হইতে পারে। আমরা অনেক সময় কিছু কিছু বক্তৃতা দেখে আমরা ফেসবুকে দেখতে দেখতে আমরা অবাক হয়ে যাই, আমরা দেখে থাকি। বাট এমনও হইতে পারে যে সে ডে টু ডে লাইফে বা রিয়েল লাইফ সিচুয়েশনে অত ভালোভাবে কথা বলতে পারে না, অত ফ্লুয়েন্টলি কথা বলতে পারে না, ঠিক আছে। তার মানে পারফরমেন্স অনেক সময় কনফিডেন্স না থাকলেও ভালো হয়ে যাইতেও পারে রিয়েল লাইফ সিচুয়েশনে। তবে কনফিডেন্স হচ্ছে আমাদের অর্জিত জ্ঞান। নরমালি যেটা কনসেপ্ট সেটা হচ্ছে যে অর্জিত যে জ্ঞান, এবং এই জ্ঞানের উপর ডিপেন্ড করে দেখা গেছে যে যত ভালো আপনি প্রেজেন্ট করতে পারতেছেন। হঠাৎ একটা যে কোনো সিচুয়েশনে আপনাকে দিয়ে দেওয়া হলো, সেই সিচুয়েশনে আপনি খুব সুন্দরভাবে হচ্ছে বের হয়ে আসতে পারতেছেন, খুব ভালোভাবে কমিউনিকেট করতে পারতেছেন। বিশেষ করে মার্কেটিং এর যে চাকরিগুলো হয়, সেখানে দেখা গেছে যে বিভিন্ন লোকের সাথে মিশতে হয় এবং সবার মাথা হচ্ছে যে নিয়ে সবাইকে মেনটেন করেই কিন্তু হচ্ছে যে কাজ করতে হয়, ঠিক আছে। তো এদের পারফরমেন্স অনেক ভালো। তাহলে কনফিডেন্স হলো নলেজ, এবং অন্যদিকে আউটপুট বা পারফর্ম করা, হচ্ছে কত ভালো পারফর্ম হচ্ছে রিয়েল লাইফ সিচুয়েশনে, ডে টু ডে লাইফে, সেই ব্যাপারটা হচ্ছে আমাদের পারফরমেন্স। বুঝতে পারলাম কনফিডেন্স এন্ড পারফরমেন্স? কোনো সমস্যা? আচ্ছা, তাহলে আমরা মোটামুটি যে বিষয়গুলো গুরুত্বপূর্ণ সেগুলা আলোচনা করে শেষ করলাম। আমাদের আজকে কয়েকটা জিনিস নিয়ে আলোচনা করলাম, একটু আমরা রিভাইজ করব, মনোযোগ দেন। একটু প্রশ্ন ধরবো আপনাদের, কেউ ভয়ে চলে যায় না যেন। আমরা একটু রিভাইজ করব 5 মিনিট। আমরা নরমালি, আমি সবসময় যে কাজটা করার চেষ্টা করি, ক্লাস শেষে একবার রিভাইজ দেওয়ার চেষ্টা করি। তো চলেন একদম শুরুতে চলে যাই। আব্রাহাম নোয়াম চমস্কি। আব্রাহাম নোয়াম চমস্কি তিনি কত সালে জন্মগ্রহণ করেন? যত ফাস্ট পারেন সবাই আনমিউট করে রিপ্লে করবেন, যত গন্ডগোল হয় হোক। আচ্ছা, আব্রাহাম নোয়াম চমস্কি। আব্রাহাম নোয়াম চমস্কিকে বলা হয় ফাদার অফ, তিনি একজন আমেরিকান। আমরা সবাই বলছি, সবাই মুখস্থ হয়েছে। তিনি হচ্ছে একজন আমেরিকান লিঙ্গুইস্ট। অনেকে বলছে লিঙ্গুইস্টিক্স, লিঙ্গুইস্টিক্স না। যারা লিঙ্গুইস্টিক্স এর উপরে এক্সপার্ট তাদেরকে বলা হয় লিঙ্গুইস্ট। যারা সায়েন্স নিয়ে ঘাটাঘাটি করে তাদেরকে বলা হয় সায়েন্টিস্ট, ঠিক আছে। ঠিক এরকম ভাবে যারা লিঙ্গুইস্টিক্স নিয়ে ঘাটাঘাটি করে কাজ করে তাদের বলা হয় লিঙ্গুইস্ট। আচ্ছা, কথা বলার পরে আবার একটু মিউট করে নিন, তাহলে সুন্দর লাগবে। আচ্ছা, তারপর আমরা বললাম যে আমরা জানলাম যে হচ্ছে তিনি এই ল্যাঙ্গুয়েজ লিঙ্গুইস্টিক্স বাদ দিয়েও হচ্ছে যে যুদ্ধ বা ওয়ার, তারপর হচ্ছে যে হিউম্যান রাইটস, তারপর পলিটিক্স, এগুলোর উপরে আরো অনেকগুলা বই লেখেন। কতগুলার বেশি? তিনি কত বছর বয়সে ইউনিভার্সিটিতে পড়াশোনা শুরু করেন? যারা লাইভে আছেন কমেন্ট করতেই পারেন। তারপর তিনি তিনি কোন কোন বিষয়ের উপরে কোর্স করেন? আচ্ছা, আর অনেকগুলা শাখায়, লিঙ্গুইস্টিক্স এর অনেকগুলো জায়গায় তার অবদান আছে। কোন কোন শাখায় তিনি কোন কোন তত্ত্ব দিয়েছিলেন, কি কি, কোন কোন জায়গায় তার অবদান আসলে বলে যদি আমরা।
ইনেট থিওরিকে আর কি কি নামে জানা হয়? এবার আমাদের নাজমা সুলতানা হাসি আপু বলবে ইনেট থিওরি বলতে আমরা কি বুঝি, বাকিরা মিউট করবে। ইনেট থিওরি বিষয়টা কি বুঝাই বলবেন ফার্স্ট। আচ্ছা আচ্ছা গুড, সুন্দর আপু, আপনাকে অনেক অনেক ধন্যবাদ, ভালো বলছেন। মনীষা ভৌমিক, আপনি বলবেন LAD এটার পূর্ণ রূপ কি? আচ্ছা, রাবেয়া হোসেন দীপা, আপনি বলবেন এই ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইসের সাথে তার আরো একটা থিওরি, সেটা সম্পর্ক ছিল, সেটা কি? রেজাউল করিম, ফার্স্ট করব, কেউ যেন চলে না যায়। ইউনিভার্সাল গ্রামার, ইউনিভার্সাল গ্রামার, ইউনিভার্সাল গ্রামার বলতে আমরা কি বুঝি? শীতল পাংশা, আপনি বলেন। সিদরাতুল মুনতাহা ফার্স্ট। উম্মে রামিমা তাকিন, তামিমা রাকিন। শামিনা ইসলাম, ডিপ স্ট্রাকচার সারফেস স্ট্রাকচার বলতে আমরা কি বুঝি? সামিয়া রহমান, সালমা আহমেদ, রাজ দত্ত, ওজিফা ঐশী, ফার্স্ট কে পারেন বলেন? আচ্ছা, এবার আমরা একটু নাচাগানার দিকে যাই। আচ্ছা, ডোন্ট মাইন্ড, আই ওয়াজ জোকিং। নুসরাত ফারিয়া, আপনি বলেন কম্পিটেন্স এন্ড পারফরম্যান্স বলতে আমরা কি বুঝি? লজ্জা পাইছে, সরি টু সে। গুড, সুন্দর। পারফরম্যান্স, আচ্ছা, খুবই সুন্দর। আপু কি রাগ করছেন নাকি নুসরাত ফারিয়া? আচ্ছা, এবার চলে যাই আমরা মনিরা মনি আপুর কাছে। মনিরা মনি আপু, আপনি বলবেন কম্পিটেন্স আর পারফরমেন্স এর সাথে কোনো কিছু আমরা মিল খুঁজে পাচ্ছি, আগে হয়তো বা করছিলাম এরকম মনে হচ্ছে, কি সেটা? আচ্ছা, জাস্ট আ সেকেন্ড, একটা জিনিস বলতে ভুলে গেছি, যারা চলে গেছে তারা মিস করে ফেলছে। ঠিক আছে, আর একটা ছোট্ট ইনফরমেশন আপনাদের দিয়ে দেই, যারা চলে গেছে তারা ধোঁকা খেয়ে গেছে। ঠিক আছে, একটু একটা জিনিস আমরা লিখে নেই, ছোট্ট একটা জিনিস, তাহলে আমাদের আজকে আলোচনা কমপ্লিট হবে। আমাদের এই যে নোয়াম চমস্কি, তিনি কম্পিটেন্স আর পারফরমেন্স সম্পর্কে যে কনসেপ্ট দিলেন, কম্পিটেন্স এন্ড পারফরমেন্স সম্পর্কে তিনি যে ধারণা দিলেন,
তিনি শোনা যায়নি আপনার কথা। মনোযোগ দেন। তিনি কম্পিটিশন পারফরমেন্স সম্পর্কে যে একটা বইয়ের মধ্যে লিখছিলেন, সেই বইয়ের নাম কি ছিল? আচ্ছা, তো তিনি কম্পিটেন্স পারফরমেন্স সম্পর্কে ধারণা দেওয়ার পরে পরবর্তীতে তিনি এটাকে অন্য একটা নামে সংজ্ঞায়িত করেন, সেটা হচ্ছে আমাদের আই ল্যাঙ্গুয়েজ। আই ল্যাঙ্গুয়েজ বলতে কম্পিটেন্স কে বোঝানো হয়েছে, এবং যেটা মানে হচ্ছে ইন্টারনালাইজড ল্যাঙ্গুয়েজ। আমরা লিখে নিব। ইন্টারনালাইজড ল্যাঙ্গুয়েজ, অভ্যন্তরীণ ভাষা, মানে আপনি ভাষার কতটুকু শিখছেন, আপনার মগজের মধ্যে কতটুকু জ্ঞান আছে, ঠিক আছে। কম্পিটেন্স কে পরবর্তীতে তিনি ইন্টারনালাইজড ল্যাঙ্গুয়েজ বা আই ল্যাঙ্গুয়েজ হিসেবে সংজ্ঞায়িত করেন, ঠিক আছে, এটা হিসেবে তিনি প্রকাশ করেন। এবং তিনি আমাদের যে পারফরমেন্স ছিল, এই পারফরমেন্স কে তিনি ই ল্যাঙ্গুয়েজ হিসেবে প্রেজেন্ট করেন পরবর্তীতে। আসলে ই ল্যাঙ্গুয়েজ stands for, তাহলে আপনাদের জন্য ইজি হবে, stands for এক্সটার্নাল, মানে বাইরে, বাস্তব জীবনে, ডে টু ডে লাইফ বা রিয়েল লাইফে যে ভাষা ব্যবহার করা হয় সেটাকে তিনি এক্সটার্নালাইজড ল্যাঙ্গুয়েজ বা ই থেকে ই নেওয়া হয়েছে ই ল্যাঙ্গুয়েজ হিসেবে তিনি কনসিডার করেন। এখানে ইন্টারনালাইজড ল্যাঙ্গুয়েজ, এখানে ইন্টারনালাইজড থেকে আই নেওয়া হয়েছে আই ল্যাঙ্গুয়েজ, আর এখানে হচ্ছে এক্সটার্নালাইজড থেকে ই নেওয়া হয়েছে। বুঝতে পারলাম? এটা হচ্ছে কম্পিটেন্স, এটা হচ্ছে আমাদের পারফরমেন্স। এই নিচে এখানে এটা স্ট্যান্ডস ফর, মানে এটার মিনিং হচ্ছে এটা স্ট্যান্ডস ফর, এটা আপনাদের বোঝার জন্য, যাতে করে ঝামেলায় না পড়েন। ই ল্যাঙ্গুয়েজ মানে হচ্ছে এক্সটার্নালাইজড ল্যাঙ্গুয়েজ। বুঝতে পারলাম? আচ্ছা, এখন একটু সময় আমরা বলবো যে এতক্ষণ যাবত যে এত কথাবার্তা বললাম, আমরা কি সবকিছু বুঝতে পারছি শান্তি মতো? সব মিলায় কেমন লাগলো আজকের ক্লাস? আচ্ছা, ইউনিভার্সাল গ্রামার হচ্ছে সর্বজনীন গ্রামার, বা পৃথিবীর সব গ্রামারের মধ্যে যে বেসিক কিছু মিল আছে, এটা হচ্ছে ইউনিভার্সাল গ্রামার। মানে পৃথিবীর সব গ্রামারের মধ্যে বেসিক কিছু ব্যাপার, বেসিক কিছু নিয়ম সব ভাষার ক্ষেত্রে একই রকম। তো এই যে মিলটা, এই মিলটাকে বলা হচ্ছে ইউনিভার্সাল গ্রামার। তার মানে এইটা না যে পৃথিবীর সকল ভাষার গ্রামার একই রকম, সকল ভাষার স্ট্রাকচার একই রকম, সকল ভাষার ভোকাবুলারি একই রকম। তার মানে বিষয়টা কিন্তু এটা না। বিষয়টা হচ্ছে কমন কিছু ব্যাপার আছে। এই কমন যে ব্যাপারটা, সেটা সব ভাষার ক্ষেত্রে যে একই রকম, এই ব্যাপারটাকে বলা হচ্ছে ইউনিভার্সাল গ্রামার। বুঝতে পারছেন? আচ্ছা, তাহলে হয়ে গেছে, আর কোনো সমস্যা নাই। এখন আপনাদের কাছে একটা রিকোয়েস্ট কি রাখতে পারি? আচ্ছা, প্রশ্নটা নিচ্ছি, তার আগে আমার হচ্ছে একটা ছোট্ট অনুরোধ থাকবে, সেটা হচ্ছে যে আপনারা যদি ভালো লেগে থাকে, ক্লাস একটু বোধগম্য হয়, শান্তি মতো বোঝা যায়, তাহলে গ্রুপে আজকে না, কালকে সকালবেলা 9টা-10টার দিকে এক লাইন করে লিখেন অ্যাটলিস্ট, যে আজকের ক্লাসটা কেমন লাগছে, এটার উপরে এক লাইন, বেশি না, 5-10টা ওয়ার্ড আপনি লিখতেই পারেন। কি লেখা যাবে না? কে কে লিখবেন হাত তুলে দেখান তো। ওরে বাপ রে বাপ। আপনার ইচ্ছা, কোনো ব্যাপার না, যা মনে চায় লিখেন, যদি খারাপ লাগে তাও লিখেন, কোনো সমস্যা নাই, লিখেন। কার জানে কি প্রশ্ন ছিল, প্রশ্নটা আমরা নিয়ে নিই।
সম্পর্ক আছে বলতে না, একই নাম, যেটাকে বলা হয় ইনের থিওরি, ইনেনিস্ট থিওরি, তারপর হচ্ছে নেটিভিস্ট থিওরি, তারপর হচ্ছে আমাদের রেশনালিস্ট থিওরি, এই তো মেন্টালিস্ট থিওরি। জি। ওর থার্ড ইয়ার, কালকে সকাল 9টায় দেখা হবে যদি বেঁচে থাকি। আজকেরটা হ্যাঁ সবার জন্য। লিঙ্গুইস্টিক্স শুধু পরীক্ষার্থীদের জন্য। থার্ড ইয়ার চাইলে, নিউ থার্ড ইয়ার চাইলে দেখতেই পারে, পেজ থেকে যেহেতু হয়েছিল। লিঙ্গুইস্টিক্স আজকে পড়াই দিতাম, কিন্তু ওই যে সকালে মন খারাপ হয়ে গেছে, একটু টেকনিক্যাল ইস্যু ছিল, নেটওয়ার্ক ইস্যু ছিল, কারেন্ট ছিল না তো। আগামীকাল সকালে আমরা লিঙ্গুইস্টিক্সটা অন্য কোনো ফাঁকে একদিন পড়বো, যেহেতু আমাদের এলিজাবেথেন জ্যাকোবিয়ান গ্রামার আর বেশি নাই, এবং লিঙ্গুইস্টিক্স এর ওই প্রশ্নগুলো আপনাদের আগেই একবার পড়াই দিছি আমি, ঠিক আছে, ব্রড গুলা। শর্ট যেহেতু কভার করে ফেলছি, ব্রডটা আমরা এই যে হচ্ছে প্রথম পরীক্ষাটার পর একটা গ্যাপ আছে, তখন বা অন্য কোনো একটা গ্যাপে আমরা পড়ে ফেলবো, সমস্যা নাই, একদিনে হয়ে যাবে, 2-4 ঘন্টা নিলে সেটা রিভাইজ হয়ে যাবে, আগে তো আমরা পড়ছি। তো আমরা এই 2 দিন এলিজাবেথেন জ্যাকোবিয়ান ড্রামা নিয়ে একটু অ্যানালাইসিস করব, ঠিক আছে। এটা তো আপনাদেরকে বলতে হবে না ভাইয়া এবং আপুরা, আপনারা জানেন দ্য ডিওবিজি গ্রুপের 3 জন আছে, এই 3 জন আপনাদের নিয়ে অনেক ভাবাভাবি করে, ঠিক আছে, আর আপনাদের নিয়ে অনেক চিন্তা এদের। আমরা আমরা আপনাদের ক্লাস নিব, সেকেন্ড ইয়ার থেকে যারা থার্ড ইয়ারে উঠলো তারা জানে, ওই কি বলে লিটারেচারের আগে যে ছুটি ছিল, কি ক্লাসটাই না নিছি, পরীক্ষার আগের দিন আমি একলাই 7 ঘন্টা। আচ্ছা সেটা হয়ে যাবে, সমস্যা নাই, সেটা কমানো যাবে। লিঙ্গুইস্টিক্স ক্লাস বেশি বেশি দেওয়াই যায়, তবে টপিক এর থেকে বেশি দেওয়া সম্ভব না, আপনারা রাখতে পারবেন না, যতগুলো আজকে আলোচনা করছি। হ্যাঁ অবশ্যই ভাই, আমরা তো পড়ায় দেওয়ার চেষ্টাই করতেছি, এবং সেই কারণে গ্যাপ নাই, 22 তারিখ থেকে 22 তারিখ। কে কে ভর্তি হয়েছেন? গল্প পড়ে কে কে ভর্তি হয়েছেন 22 তারিখ? হাত তুলেন। ওই যে তাজিম ভাই, উমর আমিন, তামিম আগেন, আহ বুঝি নাই। সম্ভাবনা কম, যেহেতু আপনারা আগে থেকে আছেন, যারা নতুন তাদের জন্য চেঞ্জ হওয়ার সম্ভাবনা আছে, নতুন নতুন দ্বারা পুরাতনদের নিয়ে মাথা ব্যথা কারো নাই, আপনারা সবাই বুড়া হয়ে গেছেন, বুড়া বুড়ি। আরে দূর মিয়া, নিজের বুড়া ভাবলে কেমনে কি। আচ্ছা যাক, গল্প না করি, অনেক এমনিতেই অনেক মজা করা হয়ে গেছে, অনেক রাত হয়েছে, ঠিক আছে, তাহলে আজকে আমরা শেষ করি। আপনারা একটু রিভিউ দিয়েন, যদি সম্ভব হয় 1-2 লাইন লিখতে, খুব বেশি সময় লাগবে না, বেশি কষ্টও হবে না, তবে ইনফরমেশনটা অন্যদের কাছে যাবে, অনুপ্রাণিত হবে আশা করি, তারাও আমাদের সাথে কানেক্টেড হবে, কিছু শিখবে ইনশাল্লাহ। যা ডিওবিজি গ্রুপ সাহায্য করতে চায় করে যাবে। কিসের রেজাল্ট? কিসের রেজাল্ট? সেকেন্ড ইয়ারের রেজাল্ট?
ফার্স্ট ইয়ারের রেজাল্ট কখন দিছে একটু মনে করেন তো, তাহলে সেকেন্ড ইয়ারের রেজাল্ট না না অত দূরে যাবে না, দিয়ে দিবে। আশা করা যায় 15-20 দিনের মধ্যে হয়তো বা পেয়ে যাবে, যেহেতু তারা খুব ফাস্ট যাচ্ছে। রেজাল্ট দিয়ে দিবে, ঠিক আছে? রেজাল্ট পেয়ে যাবেন ইনশাল্লাহ, এবং দোয়া রাখি, আশা করি সবার ভালোই হবে। রেজাল্ট সবাই ইনবক্সে জানাবেন রেজাল্ট দিলে, ঠিক আছে? অনেক রাত হয়েছে ভাইয়া এবং আপুরা, শেষ করি আজকে তাহলে। আর হোমওয়ার্ক হিসেবে যতটুকু লিখছেন, আরে সবাই যাওয়ার জন্য ব্যস্ত, যা লিখছেন তাই প্রেজেন্ট করবেন, উপরে টাইটেল দিবেন আভরাম নোয়াম চমস্কি, ঠিক আছে? দিয়ে সেটা হোমওয়ার্ক সাবমিট করবেন। সবার হোমওয়ার্ক দেখতে চাই, আমাকে মেনশন দিয়ে, তাহলে আমি দেখতে পাবো। ওকে, ভালো থাকেন সবাই। হ্যাঁ, এটাই দিবেন। আরো ভালোভাবে আপনি প্রেজেন্ট করতে পারলে প্রেজেন্ট করে লিখবেন, সমস্যা নাই। আজকে শেষ করেই যাওয়ার আগে একটা কথা, সবাই আমাদের কারিয়া আপু এবং তার মরহুম বাবা মায়ের জন্য আমরা দোয়া করবো ইনশাল্লাহ, ঠিক আছে? শেষ করি। আল্লাহ হাফেজ। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।